সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপে। আজ মনোসংলাপের 37তম পর্বে আমাদের আলোচনার বিষয় করোনা কালে প্রবাসী বাংলাদেশি ছাত্রদের মন, মানুষ ও প্রসঙ্গ কথা। আজকে প্রোগ্রামে আপনাদের সাথে সঞ্চালক হিসেবে আছি আমি নাসিবা আমিন, এবং আমাদের মাঝে অতিথি হিসেবে থাকবেন শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বোতসোয়ানা; মশিউর রহমান, আনাদোলু ইউনিভার্সিটি, তুরস্ক; এবং নুরুল হুদা হাবিব, সারাজেভো ইউনিভার্সিটি, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। আমাদের মধ্যে ইতিমধ্যে শিবলি সাদিক স্যার এবং মশিউর রহমান স্যার যুক্ত হয়েছেন। স্যারদেরকে সালাম দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। প্রথমে একটু শুনে নিতে চাচ্ছি যে আমার কথাগুলো পুরোপুরি বোধগম্য কিনা। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্যারদেরকে ধন্যবাদ। আজকে আমাদের যে বিষয়, আমরা বাংলাদেশি যেসব ছাত্ররা প্রবাসে পড়াশোনা করছেন এবং কাজ করছেন পাশাপাশি তাদের মন ও মানসিকতা নিয়ে বসেছি। আমাদের মাঝে মনোবিজ্ঞানী হিসেবে আছেন শিবলি সাদিক স্যার, এবং স্টুডেন্টদের মধ্যে দুজন প্রতিনিধি আমাদের মাঝে থাকছেন। একজন হচ্ছেন মশিউর রহমান স্যার এবং আরেকজন নুরুল হুদা হাবিব স্যার। প্রথমেই মশিউর রহমান স্যারের কাছে যেতে চাই। আজকের প্রসঙ্গটা আপনাদেরকে নিয়ে, আপনারা এই প্রসঙ্গটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? জি স্যার। জি, শুরুতে ধন্যবাদ একাডেমি 21 কে সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমরা আসলে বর্তমান সময়ে, অর্থাৎ এই করোনাকালীন সময়ে শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বের সবখানেই একটা পরীক্ষিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে ছাত্র হিসেবে বিশেষ করে যারা আছে, স্বাভাবিক জীবনযাত্রার মানটা আমরা যদি 2020 সাল থেকে চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় যে জুন 2020-এর পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে ফিরে আসছে অনেক দেশেই, বাংলাদেশ সহ বিশেষ করে কর্মক্ষেত্র কিংবা হচ্ছে আপনার অফিস আদালত থেকে শুরু করে ইত্যাদি। কিন্তু ছাত্রদের যে ব্যাপারটা ঘটছে, আসলে আমরা কিন্তু সেই 2020 সালের শুরু দিক থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রেও যদি বলি, কিংবা বহির্বিশ্বে আমরা যেখানে আছি, কিংবা আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তারা যেখানে আছেন, বড় একটা সময় কিন্তু আমরা হয় এডুকেশন থেকেই বাইরে, অর্থাৎ স্কুল কলেজ সরাসরি বন্ধ, অথবা হচ্ছে যারা আমরা যে দেশগুলো পদ্ধতিগতভাবে সিস্টেমেটিকলি একটা করতে পেরেছে, যে অনলাইন ক্লাসের মাধ্যমে করতে পেরেছে, তো সেটা করেছে। তো এই লম্বা একটা সময় পর্যন্ত আসলে মানে এডুকেশনের বাইরে থাকাটা ছাত্রদের মানসিক এবং মননের ক্ষেত্রে আসলে স্বাভাবিকভাবেই একটা প্রভাব ফেলছে বলেই আমি মনে করি, নিজের জায়গা থেকে যদি চিন্তা করি। কারণ হচ্ছে একটা স্কুল শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়, একটা স্কুল শুধুমাত্র আপনি সকালে যাবেন বিকাল পর্যন্ত ক্লাস করে ফিরে আসবেন এমন একটা জায়গা না। একটা স্কুল, একটা কলেজ কিংবা একটা ইউনিভার্সিটি হচ্ছে আপনার নিজেকে তুলে ধরার জন্য, নিজে অর্জন করার জন্য, জ্ঞান অর্জনের জন্য। অর্থাৎ জ্ঞানটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, অ্যাট দ্য সেম টাইম আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশ থেকে আপনার জ্ঞান অর্জন করা, শিক্ষক, ছাত্র, বন্ধু বান্ধব সবার থেকে জ্ঞান অর্জন করার একটা মাধ্যম। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন চিন্তা করবেন যে আপনার কাছের বন্ধুগুলোর সাথে আপনার দীর্ঘ অনেকটা সময় দেখা হচ্ছে না, কিংবা আপনার ভালো লাগার শিক্ষকদের সাথে দেখা হচ্ছে না, আপনি সেই বন্ধুদের সাথে খেলতে পারছেন না, আপনি তাদের সাথে একত্রিত হতে পারছেন না, এই সব ব্যাপারগুলো যখন আপনি বসে বসে চিন্তা করবেন তখন, বা এগুলো যখন আপনি এগুলো থেকে দূরে থাকবেন, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার মানসিক একটা প্রেশার হবে। এবং সেই সাথে অনলাইন ক্লাসটাও এক ধরনের প্রেশার ছাত্রদের ক্ষেত্রে, এই দিক থেকে যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে সাধারণত যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে করব ক্লাস টাইম মিসিং হয়ে যাওয়া থেকে শুরু করে অনেকগুলো ফ্যাক্টর আসলে থাকে। তো এটা আমরা নিজেদের জায়গা থেকে ফেস করি। আমি গত অনার্সের শেষ সেমিস্টার এবং হচ্ছে মাস্টার্সের ফার্স্ট সেমিস্টার এখন পর্যন্ত এই অনলাইনেই করে যাচ্ছি। তো এটা যে আসলে একটা ওভার
পেইন আসলে। ধরেন সেটা হচ্ছে আপনি একটা এক্সাম যদি হইতো আপনার, আপনি গিয়ে সরাসরি এক্সাম হলে বসতেন, 1 ঘন্টা পরীক্ষা দিতেন, চলে আসতেন। বাট অনলাইনে হওয়ার ক্ষেত্রে হয়েছে আপনাকে এখন বুড়ি বুড়ি আর্টিকেল লিখতে হচ্ছে, আপনাকে বুড়ি বুড়ি মানে এখন আপনার পরীক্ষার সময়টা হচ্ছে পুরো সেমিস্টারটাই হচ্ছে আপনার পরীক্ষা। এটা আরেকটা মানসিক প্রেশার আসলে। তো আমার কাছে মনে হয় আমাদের শিবলি স্যার আছেন, উনি এই ব্যাপারগুলো নিয়ে আজকে প্রোগ্রাম কথা বলবেন। জি 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 স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ বহুমাত্রিক দিক থেকে সমস্যাগুলো সম্পর্কে পয়েন্ট আউট করেছেন। আমাদের মধ্যে নুরুল হুদা হাবিব স্যারও জয়েন করেছেন, স্যারকেও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। এবং মশিউর রহমান স্যারের কাছে যে প্রশ্নটা আমার ছিল, যে আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা বসেছি বাংলাদেশি প্রবাসী স্টুডেন্টদের মন এবং মানসিকতা নিয়ে, এই জিনিসটাকে আপনারা কিভাবে সংজ্ঞায়িত করবেন যারা আপনারা অলরেডি বাইরে আছেন তারা? জি স্যার। জি ধন্যবাদ। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে সময়টি আসলে একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, সরি। বাংলাদেশি স্টুডেন্ট, আমি যে দেশে আছি বসনিয়া হার্জেগোভিনা, পূর্ব ইউরোপের দেশ, আমি এখানে একাই বলা যায়। আমি একজন স্টুডেন্ট পেয়েছি বাংলাদেশি পর্যন্ত। তারপরে অবশ্য তার সাথে খুব বেশি কথা হয়নি, আমাদের পাশের একটি ইউনিভার্সিটিতে। আসলে মানসিক অবস্থা বলতে গেলে, আমি যদি আমার নিজের কথা বলি, যেহেতু আমি এই দেশে আমি একা আছি এবং জয়েন করেছি, আমি একেবারে একা একা। এখানে শিক্ষকদের সাথে তেমন যোগাযোগের সুযোগ নেই। আমি মশিউর রহমান সাহেবের শেষ বক্তব্য থেকে যতটুকু শুনতে পেরেছি, আসলে অনেকটা এরকমই। বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করার সুযোগ কম, শিক্ষকদের সাথে দেখা হওয়ার সুযোগ কম, ক্লাসে বসার সুযোগ হচ্ছে না। একেবারে ঘরে বসে বসে অনলাইনে ক্লাস, অনলাইনে পড়ালেখা, এগুলো কারণে একটু মেন্টাল, কি বলা যায় এটাকে, কনফাইননেস কাজ করে। মুক্ত চিন্তা, মুক্ত আবহাওয়ায় না যাওয়ার কারণে মুক্ত চিন্তাটা আসলে খুব বেশি কাজ করে না, এবং বাইরে যাওয়ার জন্য যে আকুলতা, ব্যাকুলতা, সেটা কাজ করে সময় আমাদের মধ্যে, বিশেষ করে আমার মধ্যে আর কি। আমি একদমই একা একা বাসায়, আমার ইটালিয়ান ফ্রেন্ড ছিল, ও চলে গেছে। তো আমার কাছে মনে হয়েছে আসলে একটু কেন যেন ঘরবন্দি, একটু বন্দি বন্দি সবাই আর কি। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে মানসিক অবস্থাটা আর কি। আমি একটা বিষয় অ্যাড করি এখানে, একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা যারা বিদেশে পড়াশোনা করে তাদেরকে দুই ভাগে ভাগ করতে পারি। ধরেন নুরুল হুদা ভাই কিংবা আমরা যারা আছি, আমি ফ্যামিলি নিয়ে থাকি, তো ফ্যামিলিতে যারা থাকে এবং ডরমেটরিতে যারা থাকে, তো ডরমেটরিতে যারা থাকে তাদের ক্ষেত্রে একটা বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে যেটা, যে স্থানীয় ছাত্ররা আসলে চলে গেছে। তো একটা ডরমেটরিতে হচ্ছে ধরেন 1000 স্টুডেন্ট থাকে। যেমন আমাদের বাংলাদেশে, আমি যেখানে থাকি তুরস্কের এস্কিশিহির শহরে, এখানে আমরা প্রায় 8 জন ছাত্র বাংলাদেশি আছি। তো 8 জন বাংলাদেশির বড় একটা অংশই ডরমেটরিতে থাকতো। তো সেখানে আমিও ছিলাম দীর্ঘদিন পর্যন্ত। তো এই টার্কিশ স্টুডেন্টরা চলে গেছে স্বাভাবিকভাবে, এবং সেটাও 1 বছর হয়ে যাচ্ছে অলরেডি। তো বিরাট একটা ডরমেটরিতে তারা এখন হিসেব করতে গেলে দেখা যায় যে পুরো বিল্ডিং এ তারা হাতে গুনলে বিদেশি হয়তো 20 জন ছাত্র আছে সব মিলে, তার মধ্যে আবার অনেক বিদেশি দেশে চলে গেছে। তো সেই জায়গা থেকেও যদি চিন্তা করা হয় যে তারা মানে এক ধরনের মুক্ত জেলখানা যদি বলা যায়, মানে মুক্ত জেলখানা বলে যেটাকে বোঝানো হয়, এরকম একটা সিচুয়েশনে আছে, তারাও বের হতে চায়। এখন এট দ্য সেম টাইম আরো একটা ব্যাপার হচ্ছে, কিছু রেস্ট্রিকশনও আছে। যেমন আপনি ডরমেটরিতে আছেন, তার মানে আপনি কি মুক্ত? হ্যাঁ, আমি বাসায় আছি বিধে আমি মুক্ত। যেমন এখন আমাদের লকডাউন চলছে, আজকে লকডাউন চলছে, উইকেন্ডে, প্রতি উইকেন্ডে টার্কিতে লকডাউন চলে। তো আমি মিডিয়াতে হওয়ার কারণে আমি বের হতে পারি, বাট আর 5টি স্টুডেন্ট বের হতে পারে না। বাট নর্মাল সময়েও এই ছাত্র যারা ডরমেটরিতে আছে, ডরমেটরি অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে বের হওয়ার অনুমতি দেয় না, কারণ যেহেতু আমরা একটা ভাইরাসের মধ্যে থেকে আছি, যে ডরমেটরিতে অন্য ছাত্রদের ইফেক্টেড হতে পারে, এই জন্য বের হতে পারে না। তার মানে হচ্ছে তারা কিন্তু এক ধরনের ওপেন জেলখানার মধ্যে আছে আসলে। মানসিক বিকাশের জায়গা থেকে তাদের ওই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মোবাইল, ফ্যামিলির সাথে কথা বলা আর অনলাইনে শুয়ে বসে ক্লাস করা, এর বাইরে আসলে কোনো কাজ আসলে নাই। এটা মানসিক বিকাশের ক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম আমার কাছে মনে হয়। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা দুজনেই প্রত্যেকটা সমস্যাকে পয়েন্ট আউট করে বললেন, এবং শিবলি সাদিক স্যারের কাছে এই সমস্যাগুলো নিয়ে আসবো, আজকের প্রসঙ্গের সংজ্ঞা নিয়ে আসবো।
তার আগে আমাদের দর্শকদের জন্য ছোট করে একটু বলে নিতে চাই আজকের প্রোগ্রামের ইন্ট্রোডাকশনটা আবার। আমরা আজকে বসেছি করোনা কালে প্রবাসী বাংলাদেশি ছাত্রদের মন মানুষ ও প্রসঙ্গ কথা নিয়ে। আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ বোতসোয়ানা, মশিউর রহমান, আনাদোলু ইউনিভার্সিটি তুরস্ক, এবং নুরুল হুদা হাবিব, সারাজেভো ইউনিভার্সিটি বসনিয়া ও হার্জেগোভিনা। আজকের প্রোগ্রামটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, মনে হয় এটা আরো মানুষের কাছে পৌঁছানো উচিত, আজকের প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি একাডেমি 21 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। জি, এবার চলে যাচ্ছে শিবলি সাদিক স্যারের কাছে। আজকের যে প্রসঙ্গ নিয়ে আমরা বসেছি তার সংজ্ঞা এবং যে সমস্যাগুলো আমরা আমাদের স্টুডেন্ট প্রতিনিধিদের কাছ থেকে শুনলাম তার বিষয়ে যদি আপনি কিছু বলতেন। জি স্যার। ধন্যবাদ নাসিবা, ধন্যবাদ একাডেমি 21 এর দর্শকদেরকে। আসলে আজকের যে টপিকটা আমাদের যে টাইটেল আলোচনার বিষয়, এটা অনেক ব্রড এবং কয়েকটা শব্দ আছে এবং প্রতিটা শব্দে অনেক ব্যাখ্যার দাবি রাখে। যদি আমি প্রথমত বলি যে প্রবাসী, তারপর প্রবাসী ছাত্র, তারপর বাংলাদেশি, করোনা কাল, অনেকগুলো ফ্যাক্টর বা অনেকগুলো ভেরিয়েবলস আছে। তো প্রথমত আমি বলতে চাই প্রবাস শুধু ছাত্রদের কথা না, প্রবাস জীবনটাই আসলে খুবই ডিফিকাল্ট যে কোনো ব্যক্তির জন্য, যারা বিদেশে থাকে, ছাত্রই হোক বা কাজের জন্য যাক, তাদের মন মানসিকতা অন্য যারা লোকাল লোক থাকে, স্থানীয় লোক বা ওই দেশের লোক, তাদের চেয়ে মানসিক অবস্থাটা আলাদা থাকে। একটা রিসার্চে দেখা গেছে, এই রিসার্চটা পাবলিশ হয়েছে আপনার 2 অক্টোবর 2019-এ। এখানে বলা হচ্ছে যে যারা বিদেশে কাজ করে, যারা এক্সপার্টস, তাদের যে মানসিক সমস্যা সাধারণত লোকালদের চেয়ে দ্বিগুণ সমস্যা হয় আর কি। তাদের মানসিক সমস্যা হওয়ার মানে তারা মানসিক সমস্যার তারা বেশি ভার্নারেবল, দ্বিগুণ ভার্নারেবল আর কি। এটা আমরা এটা বুঝতে পারি সহজেই, কারণ অনেকগুলো কারণ আছে সেগুলা। কারণ ফ্যামিলি থেকে দূরে থাকা হয়, অনেকটা সাপোর্ট থাকে না, এনভায়রনমেন্টটা নতুন। তো দেখা যাচ্ছে যে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে প্রবাস জীবনটাই আসলে কঠিন। তারপর যদি আমি দ্বিতীয়টা আসি, ছাত্র যারা প্রবাসে যায়, কাজ করার জন্য যায় এবং ছাত্র হিসেবে যায়, দুইটার ব্যাপারটা কিন্তু আলাদা। যেমন মশিউর রহমান সাহেব উনি ভাই বললেন যে আবার কিছু ছাত্র আছে, দেখেন উনি বললেন যেটা যে কিছু ছাত্র আছে তারা ফ্যামিলি সহ থাকতেছে, আবার কিছু ছাত্র আছে যারা ফ্যামিলি সহ না, হয়তো একা থাকতেছে। আর যেমন আমাদের নুরুল হুদা হাবিব ভাই, উনি আছেন বসনিয়াতে, উনি বলতেছেন উনি শুধুমাত্র আরেকজন স্টুডেন্ট দেখছেন, তাহলে ওনার জন্য আরো কত ডিফিকাল্ট। আসলে সিচুয়েশনটা আলাদা। এবং আরো একটা বিষয় আছে, আমি যেটা মনে করি যে একটা স্টুডেন্ট যেমন যখন সে আমাদের বাংলাদেশে যেমন আছে, আমরা ক্লাস 10 পাস করে আমরা কলেজে যাই, কলেজের পরে আমাদের ইউনিভার্সিটি আছে। অনেক স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটি পর্যন্ত তারা বাসা থেকেই লেখাপড়া করেন। আবার অনেক স্টুডেন্ট আছেন যারা দেখা যাচ্ছে যে কলেজ জীবনে বা হাই স্কুলে তারা বাসার বাইরে যাচ্ছে। যারা চিন্তা করে দেখেন, যারা একেবারেই ইউনিভার্সিটি লাইফ থেকে বা আপনার কলেজ থেকে অল্প বয়সেই বিদেশে চলে আসতেছে, শুধু কোনো সময় হয়তো বাসার বাইরে থাকে নাই, তাদের ব্যাপারটা কিরকম হবে? তো অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন আর একটা বিষয় আছে বাংলাদেশি, আমরা আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশি। আমরা জানি, যদিও আমাদের রিসার্চ আছে কিনা আমার জানা নেই, তবু আমি মনে করি বাংলাদেশিরা আমরা এমনিতে একটু ইমোশনাল আর কি বেশি। তো এই ফ্যাক্টরগুলো আছে। এবং আর একটা বিষয় হলো বড় বিষয়, এখন করোনা কালে আমাদের যে মুভমেন্ট, আমাদের চলাফেরা, এর মধ্যে অনেক রেস্ট্রিকশন চলে আসছে। তো এই বিষয়গুলোর কারণে যারা প্রবাসে, আমার যে ধারণা, যারা প্রবাসে আছেন ছাত্ররা, তাদের মানসিক অবস্থা ভালো থাকার কথা না, তারা ভার্নারেবল। আমার সাথে আমার মনে হয় আমাদের যে দুজন অতিথি আছেন ওরা একমত হবেন আর কি। তো এটা একটা বিষয় যে আমাদের আজকে টাইটেলটা কিন্তু অনেক ব্রড, অনেক কিছু আলোচনার দাবি রাখে আর কি। অনেকগুলো ভেরিয়েবলস আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, এটা বিষয়। আর আমি আরেকটা কথা বলতে চাই যে যেটা হবে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, আমরা একটা কথা বলি সাইকোলজিতে, ইন অ্যান অ্যাবনর্মাল সিচুয়েশন অ্যাবনর্মাল বিহেভিয়ার ইজ নর্মাল। মানে ব্যাপারটা হচ্ছে, এর আমি ব্যাখ্যা করব, কোনো একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা যদি অস্বাভাবিক আচরণ করি, ওই অস্বাভাবিক আচরণটাই হবে
স্বাভাবিক আচরণ। যেমন এই যে করোনাকালে যারা প্রবাসী ছাত্র আছে তারা তো ভালনারেবল, তাদের কিছু সমস্যা হবেই, তাদের মধ্যে হতাশা আসবে, উদ্বেগ হবে, ঘুমের সমস্যা আসবে, বিশেষ করে লোনলিনেসটা আসবে। যেমন আপনার আমার মনে হয় মশিউর রহমান সাহেব উনি যেটা বললেন যে অনলাইনে ক্লাস হচ্ছে, আগে যে স্টুডেন্টদের সাথে একটা ইন্টারাকশন হতো সেই ইন্টারাকশনটা এখন হচ্ছে না, যার কারণে আপনার লোনলিনেসটা আসতেছে, একাকিত্বটা আসতেছে। এই আচরণগুলা, এই যে সিমটম গুলো পাওয়া যাবে, এই লক্ষণগুলো পাওয়া যাবে, এই বিষয়গুলো আসবে, এটা খুবই সাধারণ একটা বিষয় আর কি। করোনাকালে এই বিষয়গুলা ছাত্রদের মধ্যে আসতে পারে, এগুলো স্বাভাবিক বিষয়। আমি আর একটা বিষয় আমি এমফেসিস দিব আর কি, যেটা হচ্ছে এটা হয়তো আমার ধারণা এবং সত্য হতে পারে, সেটা হলো যে আগে যে কোর্সটা আপনার 2 বছরের জন্য কেউ গেছে বা 3 বছরের জন্য, আমার মনে হয় এখন তারা টাইমলি এই কোর্সগুলো শেষ করতে পারবে না। এটাও একটা প্রেশার কাজ করতেছে, সময় মতো করতে না পারলে আপনার সময় জীবন থেকে সময় চলে যাবে, অর্থনৈতিক সমস্যা হবে, অনেক টাকা পয়সা লাগবে, এই বিষয়গুলো একটা চাপ তৈরি করতেছে ছাত্রদের উপরে। ধন্যবাদ আপনাকে। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আমি চলে যেতে চাই নুরুল হুদা হাবিব স্যারের কাছে। স্যারের কাছে স্পেসিফিক একটি প্রশ্ন আছে, এটা জিয়াউল হক স্যার করেছেন। প্রশ্নটা হচ্ছে হোম সিকনেস, কালচারাল এবং সোশ্যাল লোনলিনেস আপনি কিভাবে মোকাবেলা করছেন? জি স্যার। ধন্যবাদ প্রশ্নকর্তা জনাব জিয়াউল হক সাহেবকে। বেসিকলি আমি নিজে যেটা করছি, একটু পড়ালেখা করার চেষ্টা করছি আর কি, যেহেতু বাইরে যাওয়ার সুযোগ কম, আবার গেলেও বন্ধু বান্ধবদের পাচ্ছি না, একা একা হাঁটতে হচ্ছে রাস্তায় আমাকে। সো এই লনলিনেসটাকে দূর করার জন্য একটু চেষ্টা করছি পড়ালেখা করার। ইন এডিশন আমার থিসিস করতে হয়েছে লাস্ট মাসে, সো থিসিসের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। বলা যায় প্রথমত পড়ালেখা করার চেষ্টা করছি এই একাকিত্ব দূর করবার জন্য। দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়াকে ইউজ করার চেষ্টা করছি। আমি যখন ফেসবুকে লগ ইন করি তখন আমার মনে হয় যে সকলের সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছে। বাইরে যেহেতু সুযোগ নেই, কিন্তু ফেসবুকের কারণে সবার সঙ্গে দেখা হচ্ছে, কেউ টেক্সট করছে, কেউ কল দিচ্ছে, মেসেঞ্জারে কথা হচ্ছে বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশে বন্ধু বান্ধব যারা আছে তারা। সো একাকিত্ব দূর করবার জন্য সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ মিনস হতে পারে, গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হতে পারে, এবং আমি সেটার ব্যবহার করার চেষ্টা করছি। আর একেবারেই সবার সঙ্গে দেখা হচ্ছে না এমন না। থার্ডলি হচ্ছে মাঝে মাঝে আমার এই স্থানীয় যারা ফ্রেন্ড আছে ওদেরকে নক করার চেষ্টা করছি যে কেউ ফ্রি আছে কিনা, অমুক দিন কেউ দেখা করতে পারবে কিনা। আমি এরকম করে ওদের কাছ থেকে একটু সময় নিয়ে নিয়ে ওদের সঙ্গেও দেখা করার চেষ্টা করছি। গতকালকে এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, গত সপ্তাহে এক ফ্রেন্ডের সঙ্গে এভাবে দেখা করেছি। মানে প্ল্যান ওয়াইজ চেষ্টা করছি অন্তত স্ট্রেস ফ্রি থাকার জন্য, কিভাবে স্ট্রেস থেকে মুক্ত থাকা যায় সেটি মূলত চেষ্টা করছি আর কি। আর স্থানীয় মসজিদ গুলোতে যাওয়া হচ্ছে, বিভিন্ন মসজিদে যাই বিভিন্ন দিন, বিভিন্ন ওয়াক্তে, এবং বিভিন্ন জুমাতে বিভিন্ন মসজিদে কালচারকে বোঝার জন্য, কালচারাল গ্যাপটাকে একটু দূর করবার জন্য। এটি পার্সোনালি মূলত আমি করছি আর কি। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার কেসটা একটু ডিফারেন্টই বলা যেতে পারে, কারণ প্রত্যেকটা দেশেই অন্ততপক্ষে 4-5 জন অ্যাটলিস্ট বাংলাদেশে পাওয়া যায় যে যাদের সাথে কথা বলা যাবে, যাদের সাথে বাংলায় কথা বলা যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে এই বিষয়টা একটু ডিফারেন্ট। একই প্রশ্ন নিয়ে মশিউর রহমান স্যারের কাছে যাব। স্যার, আপনি মেনশন করেছেন যে আপনি ফ্যামিলি নিয়ে আছেন বাইরে, কিন্তু তার পাশাপাশি যে কালচারাল ডিফারেন্স কিংবা সোশ্যাল ডিফারেন্স আছে, আপনি এবং আপনার ফ্যামিলি কিভাবে কোপ করছেন বিষয়টার সাথে? জি স্যার। জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি যেহেতু ফ্যামিলি নিয়ে আছি, তো সেক্ষেত্রে আর 5টা স্টুডেন্টের থেকে আমার একাকিত্বের জায়গাটা কম, এটা বলতে হবে। অর্থাৎ অন্ততপক্ষে যতক্ষণ সময় বাসায় থাকি, আমার ওয়াইফ আছে এবং আমি আছি, আমরা দুইজনই। তবে আমার ওয়াইফের ক্ষেত্রে, সে নিজেও একজন স্টুডেন্ট, তো তার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় বেশি আমি উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে আমি সপ্তাহের বড় একটা অংশই, অর্থাৎ দিনের বড় একটা অংশই বাইরে থাকি, অফিস করি। আর আপনার উইকেন্ডের মধ্যেও আমাদের অফিস করতে হয়, আমরা ওভাবে করে ডিউটি করি। একটা কথা আছে যে আসলে যে সারা পৃথিবীর মানুষ যদি আনন্দে আত্মহারা হয়ে বেহুশ হয়ে যায়, তাহলে সাংবাদিকদের উপরে সেই বেহুশ হওয়া মানুষদের
নিউজ করার দায়িত্ব পড়ে, অর্থাৎ তারা সেই তখন ওই সময়টাও উপভোগ করতে পারে না। তো অনেকটা ওই রকম যে আজকে উইকেন্ড এবং হচ্ছে আপনার লকডাউন চলছে, তো বাইরে যদি যাই, এই সময়টাতে বাইরে যাই বা বাইরের জিনিসটা দেখা যায়, মনে হয় যেন এক ধরনের মানে কেয়ামত ঘটে গেছে বা ঘটে যাবে এরকম একটা পরিবেশ, মানে সবকিছু থমথমে। আমি ছাড়া মানে একটু আগে কিংবা গতকাল যেখানে হাজার হাজার মানুষ আসা যাওয়া করছে যে বাজারে, সে বাজারের দোকানগুলো বন্ধ, মানে একটা থমথমে একটা পরিবেশ বা থমথমে একটা অবস্থা। তো যাই হোক, আমি যে সময়টা বাইরে থাকি সেই সময়টা আমার ওয়াইফের জন্য খুব কষ্টের একটা সময়, আমি সেটা বুঝতে পারি। তো আমি আবার যখন বাসায় থাকি বা দুইজন বাসায় থাকি, তখনও আমাদের বেশিরভাগ সময় আমরা মানে নিজেদের মতো করে হয়তো গল্প করার অথবা নিজেদের মতো করে পড়াশোনা করার, তারপর হচ্ছে আমাদের বাসার আশেপাশে একটু হেঁটে বেড়ানোর চেষ্টা করি আমাদের একাকিত্ব দূর করার জন্য, বিশেষ করে সন্ধ্যার পরে যে সময়টা আছে পরিবারের সাথে। উনি যেটা করেন সেটা হচ্ছে যে পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, আমার পরিবারের সবার সাথে কথা বলেন বেশিরভাগ সময়, ওইভাবে করে সময় কাটান। আর আমি একাকিত্ব দূর করতে বলতে আসলে ওয়াইফ থাকার পরে যদি বলি যে একাকিত্ব করছে, তাহলে তো ঘর থেকে বের করে দিবে, ঠিক আছে? তো ব্যাপারটা ওভাবে না বলে, একাকিত্ব বলতে আসলে আমি ইউনিভার্সিটিতে খুব বেশি মিস করি, এটা বলতে পারি। আমি অনেক লম্বা একটা সময়ে ফ্যামিলির বাইরে, অর্থাৎ ব্রডেড ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি বাবা মায়ের থেকে বাইরে অনেক লম্বা একটা সময়। তো ইউনিভার্সিটিটাই ছিল আমার কাছে, আমার ওয়াইফ আসার আগ পর্যন্ত সব থেকে কাছে। আমার বাসা এবং আমার ইউনিভার্সিটির দূরত্ব 5 মিনিট থেকে 10 মিনিট হেঁটে যাওয়ার। কিন্তু ওই ইউনিভার্সিটির ভিতরেও যখন যাই তখনও দেখি যে কেউ নাই। তো এই সব কিছু মিলে আসলে সময়টা পার করা খুব কঠিন। বাট এই সময়টা পার করি কিভাবে? প্রথমত যখন করোনাকালীন প্রথম সময়টা ছিল, তখন এত রেস্ট্রিকশন যখন না আসছে, তখন বাংলাদেশি যারা ছিল তাদেরকে বাসায় নিয়ে আসতাম, বাসায় ডাকতাম, কিংবা অন্য আরেক বাংলাদেশের বাসায় আমরা মিট করতাম। তখন বাংলা খাবারের আয়োজন হতো, বাংলা গল্প হতো, মানে বাংলা গল্প হতো আর কি। এভাবে করে একটা সময় কাটানোর চেষ্টা করতাম। বাট পরবর্তীতে রেস্ট্রিকশন এসে কোনো বাসায় মেহমান নেওয়াটাও নিষিদ্ধ হয়ে গেছে, যাতে জরিমানা হবে প্রায় 3,000 টার্কিশ লিরার মতো। বাসায় কোনো মেহমান অ্যাকসেপ্ট করবে তারও জরিমানা হবে, এবং হচ্ছে যে আসবে তারও জরিমানা হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো যার কারণে হচ্ছে এখন মেহমানও নিয়ে আসা যাচ্ছে না। তো এই সময়টা, বর্তমান সময়টা পরীক্ষা নিয়ে ব্যস্ত, কিন্তু এর বাইরে আমি কিছু কিছু মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের নুরুল হুদা ভাই যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন সবার সাথে যোগাযোগ করতে, আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে সোশ্যাল মিডিয়াটা ইউজ করি। সেটা হচ্ছে যে আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষ মানে এই সময়টাকে, সোশ্যাল মিডিয়াটাকে মানুষ কিভাবে ব্যবহার করতেছে এই বিহেভিয়ারটাকে বোঝার জন্য বিভিন্ন সময়ে ব্যবহার করার চেষ্টা করি। এট দ্য সেম টাইম কিছু মানে বাংলা সিনেমা, বাংলা নাটক, এই ব্যাপার এইগুলো নিয়ে অ্যানালাইসিস করার কারণে অনেক সময় আমাদের মানে বিভিন্ন কমিউনিকেশনের দিক থেকে অ্যানালাইসিস করার কারণে এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করি, মাঝে মাঝে বই পড়ার চেষ্টা করি। কিন্তু সর্বোপরি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে কোনো কিছুই আসলে মানে আপনি বা আমরা যতই পদ্ধতি অবলম্বন করি না কেন, কোনো কিছুই আসলে সে আগের জায়গাটায় আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারছে না। আমি আমার ক্যাম্পাসে যাই, মাঝে মাঝে ইচ্ছা করে যাই, ঘুরি, হাঁটি, কিন্তু আমার সেই আমার ক্যাম্পাস হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে স্টুডেন্ট সংখ্যা থেকে সেকেন্ড হচ্ছে বিগেস্ট, লার্জেস্ট, ঠিক আছে? আমি যদি সেভাবে বলি, ওপেন এডুকেশন ওয়ার্ল্ডের ভিতরে সেকেন্ড, তার মানে আপনি বুঝেন যে কত স্টুডেন্ট সংখ্যা এখানে আছে। সেই ক্যাম্পাসে যখন আপনি হাঁটেন, আপনি পুরো ক্যাম্পাসে আপনি একা, স্বাভাবিকভাবে আপনার ভালো লাগার মতো কোনো মানে ইয়ার আপনি পাবেন না তখন। তো এই জন্য আসলে কোনো কিছুই আগের জায়গাটা হয় না আর কি, এটাই বলতে হবে আমার কাছে যেটা মনে হয়। জি স্যার, আপনাদের দুজনকে ধন্যবাদ। শিবলি সাদিক স্যারের কাছে যে কোয়েশ্চেনটা নিয়ে আমি আসতে চাই, যে আমাদের দুইজন প্রতিনিধি বললেন তাদের একাকিত্বটাকে কাটানোর জন্য তারা কি করছেন, তাদের সময়টা কিভাবে কাটছে, শিডিউলে কি কি চেঞ্জ এসেছে, সবগুলো কথাই তাদের বক্তব্যের মধ্যে চলে এসেছে। তো এই যে ভারসাম্যহীনতাটা আমরা দেখতে পাচ্ছি যেটা লকডাউনের কারণে হয়ে যাচ্ছে, এইটাকে একটু ব্যালেন্সে আনার জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ এই সমস্যাগুলোর সলিউশনটা কি হতে পারে বলে আপনি মনে করেন? জি স্যার। ধন্যবাদ নাসিবা আপনাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি। হ্যালো, জি শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যেটা করতে হবে, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সিচুয়েশনের পর আমাদের কোনো হাত নেই। যে কাজটা আমরা করতে পারি, আমাদের প্রথম কাজ হবে যে সিচুয়েশনটাকে আমাদের অ্যাকসেপ্ট করা। আমরা যে অ্যাকসেপ্ট করতে পারি, যে আমরা গ্রহণ করতে পারি যে এটা একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন আমাদের কোনো হাত নেই। এই যে সিচুয়েশন আছে, এই পরিস্থিতিতে আমাদেরকে খাপ খেতে হবে। এই বিষয়টা আমাদেরকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য এটা মেনে নেওয়া সহজ হবে। মেনে নিলেই আমরা অল্টারনেটিভ কিছু ওয়ে পাবো। আমার মনে হয় ওনারা দুইজন যে শেয়ার করছেন, ওনারা রাইট ট্র্যাকেই আছেন। ওনারা চেষ্টা করতেছেন নিজের মেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য। তো আমার মনে হয় ওই কাজগুলো করা যেতে পারে। এডিশনালি অন্যান্য কাজ করা যেতে পারে। যেমন উনি বললেন যে ডরমেটরিতে যারা থাকতেছে, ডরমেটরিতে তো বিভিন্ন দেশের মানুষ থাকবে, তাদের কালচার আলাদা, তাদের চালচলন আলাদা, এই বিষয়গুলো থাকবে। কিন্তু আমরা যতটুকু তাদের কালচারটা মেনে নিতে পারি তত ভালো হবে। এবং যেটা করতে হবে, যখন আমরা শেয়ার করতেছি বা অন্যদের সাথে থাকতেছি, তখন আমাদেরকে একে অন্যকে আমাদের সাপোর্ট করতে হবে। এই সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। গুড রিলেশন রাখতে হবে। যদি আমরা গুড রিলেশন মেনটেন করতে পারি, তাহলে আমাদের মেন্টাল হেলথটাও তো আমরা ভালো রাখতে পারবো আর কি। যেমন আমরা যেটা বলি, সাইকোলজিতে একটা কথা আছে, আমরা বলি যে প্লেজার এন্ড মাস্টারি। কোন কাজটা করতে আমার ভালো লাগে এবং কোন কাজটাতে আমরা দক্ষ, এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমরা নিজেকে ব্যস্ত রাখতে পারবো। যেমন কেউ যদি গার্ডেন করা পছন্দ করেন বা বই পড়া পছন্দ করেন, সেই কাজগুলো করবেন। তবে একটা কথা, শুধু একটা কাজ, যেমন ভাই বলতেছিলেন যে সোশ্যাল মিডিয়া ইউজ করা, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ইউজ করবে, কিন্তু একটা লিমিটেশন থাকতে হবে। এটা এক্সেসিভ করলে সেটা কিন্তু মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়বে আর কি। তো আমাদের একটা করতে হবে কি, রুটিন করতে হবে। যদিও রুটিনটা আমাদের 100% ফলো করা হয়তো সম্ভব হবে না, কিন্তু এটা রুটিন করলে ভালো হবে। আমরা প্রোডাক্টিভ কাজে নিয়োজিত থাকতে পারি আর কি, যে কাজগুলোতে কিছু প্রোডাকশন হবে। যেমন আমি বলতেছিলাম গার্ডেনের কথা, এগুলো করা যেতে পারে। আর ইন্টারাকশন বাড়ানো, এটা হতে পারে আমাদের যেহেতু এখন সোশ্যাল মিডিয়া আছে এবং আমাদের দেশে আমরা ইজিলি কমিউনিকেট করতে পারি, কন্ট্যাক্ট করতে পারি, যাদের সাথে পিতা মাতা থাকতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে আমরা ইন্টারাকশনটা বাড়াতে পারি আর কি। এটা হয়তো আগে যখন আমরা হয়তো মাসে একবার যোগাযোগ করতাম বা সপ্তাহে একবার, আমরা একটু বাড়াই দিতে পারি, তাহলে একটু আমরা এনগেজ থাকলাম। এই কাজগুলো করলে অনেকটা ভালো হবে। আমাদের মেন্টাল হেলথটা আমরা ভালো রাখতে পারবো। বিশেষ করে ফিজিক্যাল এক্সারসাইজ করা যেতে পারে, যদিও খুবই কঠিন এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ না হোক, অন্তত যেটা আমরা জগিং বলি আর কি, হালকা একটু ব্যায়াম করা যেতে পারে। তাহলে শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে আর কি। যেমন নুরুল হুদা হাবিব ভাই উনি বলতেছিলেন যে উনি বিভিন্ন মসজিদে আসছেন, ওখানে উনি ব্যস্ত রাখতেছেন। এটা আমি শুধু মুসলমানদের জন্য বলবো না, আমাদের তো যারা দর্শক আছেন শুধু তারা মুসলমান না, অন্য ধর্মাবলম্বী আছেন, তাদের জন্য বলবো, তারাও কিন্তু আপনার তাদের যে ধর্মীয় কর্মকাণ্ড আছে, ধর্মীয় কর্মকাণ্ড তারা ইনক্রিজ করতে পারেন, বাড়াই দিতে পারেন আর কি। এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের মানসিকভাবে আমরা সুস্থ থাকবো বলে আমি আশা করি। ধন্যবাদ নাসিবা আপনাকে। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। এই পর্যায়ে যেতে চাই মশিউর রহমান স্যারের কাছে আবারও। স্যারের কাছে দর্শকদের থেকে একটি প্রশ্ন আছে। আবুল কাশেম আমিন স্যার জিজ্ঞেস করেছেন যে সন্ধ্যার পর পরিবারকে নিয়ে হাঁটাহাঁটি করাটা বাংলাদেশে আসলে চিন্তা করাটা কঠিন, কারণ এখানকার সামাজিক নিরাপত্তার পসিবিলিটিটা কম, যে আমরা আসলেই বাইরে যেভাবে থাকতে পারবো কিনা। তুরস্কে সেই বিষয়টা কিরকম? পাশাপাশি যেই মেইন প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের বাইরে যাওয়ার যে স্টোরিটা, আপনারা কিভাবে গেছেন, আপনাদের যাত্রাটা কিরকম ছিল? জি স্যার। জি ধন্যবাদ নাসিবা। প্রথমত হচ্ছে যে আসলে আমরা দুইজন আর কি, আমি এবং আমার স্ত্রী। তো সেক্ষেত্রে আমাদের বাইরে যাওয়ার ব্যাপারটা সন্ধ্যার পরে, হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কঠিন, কিন্তু এখানে আপনি যদি দেখেন, আমি যদি আমার বাসার আশেপাশে আপনাকে একটু হিসেব করে বলি, তাহলে হচ্ছে আমার বাসার ডান পাশে একটা পার্ক, তারপর হচ্ছে বাম পাশে একটা পার্ক, পিছনের দিকে একটা পার্ক
এবং সামনের দিকে যে পার্কটা সেটা হচ্ছে বিরাট এক পাহাড় কেটে মানে গড়ে তোলা পার্ক। অর্থাৎ আপনি যদি 1 কিলোমিটার পথ এখানে আপনি রাউন্ড করেন তার ভিতরে আপনি 4টা থেকে 5টা পার্ক পাবেন। তো এটা হচ্ছে একটা পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে আমার বাসাটা হচ্ছে একদম পাহাড়ের উপরে। আমি এখন এভাবে করে দেখাতে পারছি না হয়তো, বাট এটা হচ্ছে একদম পাহাড়ের উপরে, তো যার কারণে পাশের পাহাড়গুলো দেখে আমাদের সময় কাটে। তো এই মানে এই যে সুযোগ সুবিধাগুলো আসলে এখানে রাখা হয়েছে আমাদের জন্য, এই সুযোগ সুবিধাগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কে কতটুকু ভালোভাবে দেখবে বা না দেখবে ব্যাপারটা ওরকম না। আমরা আমাদের মতো করে, বাংলাদেশে আমার কাছে মনে হয় না এটা অত খারাপ ভাবে দেখবে, বাট আমাদের জায়গা থেকে আমাদেরকে কেউ কখনো জিজ্ঞেস করে নাই। আমার স্ত্রী এখানে অর্থাৎ নিকাব করে চলে, যদিও টার্কিশ কালচারের সাথে নিকাবটা খুবই আনকমন একটা ব্যাপার, তারা হিজাব পর্যন্তই থাকে। তারপরেও মানে এই সোশ্যাল মানে সামাজিক অবস্থার জায়গা থেকে আমরা কখনো নিজেদেরকে অনিরাপদ মনে করি নাই, সেটা সন্ধ্যার পরে হোক, সকালে হোক, ভোর রাতে হোক, মধ্যরাতে হোক, কখনোই মনে করি নাই। আমার স্ত্রী একা একা মানে সে টার্কিশ ভাষা অল্প স্বল্প জানে এখন, সে যখন নাও জানতো তখন আমি তাকে যেভাবে পথ বলে দিতাম সে একা একা আমার কাছে অফিসে চলে যেত। কারণ এই চিন্তাটা বা এই কনসেপশনটাই তার মধ্যে কখনো হয় না, আমাদের মধ্যে কখনো হয় না যে পথে ঘাটে কোনো একটা অনিরাপদ কোনো কিছু একটা ঘটতে পারে, আমাদেরকে কেউ 5টা খারাপ কথা বলতে পারে। এই জায়গাটা থেকে আমরা যখন স্বাভাবিক হতে পেরেছি, স্বাভাবিকভাবে আমরা বের হতে পারি বা বের হই। হ্যাঁ, এখন একটা ব্যাপার হচ্ছে টার্কিতে এই বছর খরা চলছে, আমরা যেটা বাংলায় খরা বলি আর কি, যে খরা চলছে, যে এই সময়টা টার্কিতে বরফময় থাকার কথা ছিল সব জায়গাতে, অর্থাৎ চারদিকে সাদা শুভ্র থাকার কথা ছিল, কিন্তু এবছর সেটা হচ্ছে না। এবং টার্কির স্বাভাবিক যে তাপমাত্রার মানে এখন পর্যন্ত আমরা সামার করছি আর কি, যেটা মানে আমাদের যারা বসবাস তাদের ওই দৃষ্টি থেকে ভালো, বাট টার্কির জন্য খারাপ। তো ভালোটাকে আমরা আমাদের জন্য এভাবে করে রূপান্তরিত করছি। আমরা একটা ব্যাডমিন্টন কিনে নিয়েছি, যদিও টার্কিতে ব্যাডমিন্টন খেলাটা খুব বেশি না আপনার অ্যাভেলেবেল না, অনলাইন থেকে কিনে নিয়েছি। আমরা দুইজন বাসার সামনে নেমে ব্যাডমিন্টন খেলি, হাঁটাহাঁটি করি, গল্প করে করে আমাদের সময় কেটে যায়। এখন কথা হচ্ছে যে আমরা আসলে টার্কিতে আসলাম কিভাবে। আমি এসেছিলাম 2014 সালে, আমি যেভাবে বলছিলাম আমি তখন তামিরুল মিল্লাতে পড়াশোনা করছিলাম, পাশ করেছি, অর্থাৎ ইন্টারমিডিয়েট শেষ হয়েছে 2013। তারপরে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিয়েছিলাম, সেই সময়টাতে মূলত টার্কিশ স্কলারশিপ সম্পর্কে আমি জেনেছিলাম। পরিচিত একজন হেল্প করেছিলেন, সেই হেল্পের আদলেই অ্যাপ্লিকেশন করা। পরবর্তীতে যে স্টেপ গুলো ছিল ওই ধারাবাহিকতা গুলো রক্ষা করে তারপরে হচ্ছে আবেদনের পরে ইন্টারভিউ পরে 2014 সালে এসেছি। তারপরে ইউনিভার্সিটি শেষ করেছি এবং পরবর্তীতে আবার 2020 সালে মাস্টার্সের জন্য আবার স্কলারশিপ পেয়েছি। এখন কথা হচ্ছে যে 2014 থেকে 2020 6 বছর, তাহলে অনার্স তো 4 বছর লাগে। এক্ষেত্রে প্রথমত আমাদের এসে টার্কিশ ভাষা শিখতে হয়েছে, এরপরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে 30% ইংলিশ থাকার কারণে আমার এক অসচেতনার কারণে আর কি মূলত আমি এক্সাম দিই নাই, মানে ইউনিভার্সিটি একটা ইংলিশ এক্সাম দিতে হয়, সেটা দেই নাই, যার কারণে আরো 1 বছর ইংলিশ হয়েছে আমাকে। তো এর পরবর্তীতে ইউনিভার্সিটি শুরু করেছি, তবে খুব অল্প সময়ে দুইটা এরাসমস, একটা হচ্ছে পোল্যান্ডে ওয়ারশোভা ইউনিভার্সিটিতে, আর একটা ইন্টার্নশিপ, এরাসমস ইন্টার্নশিপ যেটা ছিল, এটা সহ ইউনিভার্সিটি শেষ করেছি। এরপরে আবার এখন এভাবে করে চলছে। আর আমার স্ত্রী আসছেন, উনি মূলত বাংলাদেশে পড়াশোনা করছেন। ওনার এবছরই ওই যে আমাদের স্যার বলতেছিলেন যে অনেক স্টুডেন্ট আছে যাদের পড়াশোনা সময় মতো শেষ হচ্ছে না, বিধায় তাদের একটা মানসিক সমস্যা হয়ে তৈরি হচ্ছে অটোমেটিক। আমার স্ত্রী 4th ইয়ারের স্টুডেন্ট, এবছর তার শেষ হয়ে যেত, কিন্তু পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে পরীক্ষা দিতে পারে না। সে এসেছে 2019 সালে আমাদের বিবাহের পরে। এই তো আর কি আমার পারপাসে এসেছে, এখন আছি আর কি এভাবে করেই। জি জি, স্যারকে ধন্যবাদ। এবার চলে যাব নুরুল হুদা হাবিব স্যারের কাছে। স্যারের কাছেও আপনার বসনিয়াতে যাত্রার যে স্টোরি, এটা শুনতে চাই, আপনি কিভাবে গেছেন। জি স্যার। জি স্যার, ধন্যবাদ। বসনিয়াতে এসেছি আমি 2019-এর 1 অক্টোবর। মূলত এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই বিদেশি উচ্চশিক্ষার একটি অদম্য ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল।
তাই অংশ হিসেবে ইন্দোনেশিয়াতে স্কলারশিপ হয় এবং এখানে হয়, কিন্তু ইন্দোনেশিয়াতে না যেয়ে আমি এখানে এসেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মাস্টার্স করেছি আমি আরবি সাহিত্যে। এখানে দ্বিতীয় মাস্টার্স করতে আসছিলাম, অলরেডি অ্যাবাউট টু ফিনিশ আর কি, এ মাসে হয়তো শেষ হবে। থিসিস ডিফেন্সের মাধ্যমে এখানকার ডিগ্রি শেষ হবে আশা করছি। মূলত অনেক জায়গাতে অ্যাপ্লাই করেছি, কোথাও কোথাও পার্সিয়াল স্কলারশিপ হয়েছে, কোথাও কোথাও থেকে রিজেক্টেড হয়েছি। ফাইনালি ইন্দোনেশিয়া এবং এখান থেকে ফুল স্কলারশিপ পেয়েছিলাম। আনফরচুনেটলি বাংলাদেশে বসনিয়ার এম্বাসি ছিল না, আই মিন এখনো নাই। আমাকে দিল্লিতে যেতে হয়েছিল বসনিয়ার ভিসা অ্যাভেল করার জন্য। সো দিল্লিতে যে আমি ভিসা আবেদন করি, ভিসা ইন্টারভিউ দেই, 1 মাস পরে ভিসা হয়। সেটি আবার আমরা ফ্রেন্ডের মাধ্যমে পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠিয়ে ভিসা নিয়ে আসার ব্যবস্থা করি। ফাইনালি গত বছরের 1 অক্টোবর আমি এখানে ফ্লাই করি। তারপর থেকে 1 বছরের কোর্স ছিল। কোর্সটি যদিও অক্টোবরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে, সার্বিক পরিস্থিতির কারণে শেষ করা সম্ভব হয়নি। আমাদের একদম দর্শকরা প্রশ্নও করেছেন এ ব্যাপারে, আমরা কিভাবে সেটা ধারাবাহিকতা রক্ষা করতে পারি। আসলে ওই 2-3 মাস সময়টা পুরোটাই লকডাউন ছিল, ইভেন অনলাইনেও ক্লাস চলছিল না ওই সময়ে, পরীক্ষাগুলোও চলছিল না। সে কারণে ওই সময়টা গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমাকে এক্সট্রা 3-4 মাস এখন সময় দিতে হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ এই মাসেই শেষ করছি আমি, অবশেষে শেষ হতে চলেছে আর কি। আর এখানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নর্মালি ওদের রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সেগুলো আমার সাথে মিট করেছিল, লাইক ইংরেজি ভাষার স্কোর, রেজাল্ট, আমার এখানে আসার ক্ষেত্রে কি মোটিভেশন কাজ করেছে সেইটার একটা বিবরণ দেওয়া, সব মিলিয়ে রিকোয়ারমেন্ট গুলো হয়তো ফিল আপ করা সুযোগ হয়েছিল, সম্ভব হয়েছিল। এ কারণেই স্কলারশিপ হয়েছিল এবং এখানে আসার সুযোগ পেয়েছিলাম আর কি। জি জি স্যার, আপনাদের দুজনকে ধন্যবাদ। সম্ভবত শিবলি সাদিক স্যার ইন্টারনেট সমস্যার কারণে আমাদের সাথে সংযুক্ত নেই এখন, ওনাকে আমরা আবার পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। আমার এর পরের প্রশ্নটা হচ্ছে, আমরা একাডেমি 21 এর আয়োজনে এখানে বসেছি। একাডেমি 21 একটি মানসিক স্বাস্থ্য সেবা এবং উন্নয়ন সংস্থা। তো আমরা আসলে প্রবাসী স্টুডেন্টদের মন এবং মানসিকতা, মানসিক স্বাস্থ্যকে রক্ষা করার জন্য কি কি করতে পারি বলে আপনারা মনে করেন? প্রথমত মশিউর রহমান স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যারজি, অর্থাৎ এটা কি বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা করব নাকি প্রবাসী ছাত্ররা যারা আছে তাদের কেন্দ্রিক চিন্তা করব? প্রবাসী ছাত্র যারা বাংলাদেশ থেকে যারা প্রবাসে যেতে চায় এবং যারা অলরেডি প্রবাসে আছে, এই সব ছাত্রদের জন্য। প্রথম কথা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে প্রবাসে, সেটা যে কোনো জায়গাতে আসতে চায়, এই ক্ষেত্রে প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আপনাকে আপনার গোলটাকে নির্ধারণ করতে হবে। এটা খুব কমন একটা ডায়লগ মূলত, তবে হ্যাঁ, কমন ডায়লগ হলেও এটাই হচ্ছে প্রধান ডায়লগ, যে আপনাকে গোলটাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি আসলে কোথায় যেতে চাচ্ছেন, কোন দেশে যেতে চাচ্ছেন, কিংবা আপনি যে পড়াশোনা করবেন, কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন, এই ব্যাপারগুলোকে আপনাকে নির্ধারণ করতে হবে সবার আগে। অনেকে আমাদের কাছে অনেক সময় মেইল করেন অথবা মেসেজ করেন যে ভাই আমি বিদেশে আসতে চাই, আমি কি পড়তে পারি, আপনার কাছে মনে হয়? আমার কথা হচ্ছে, আপনি আগে কি পড়েছেন, আপনার আগ্রহ কোথায়, আমি তো সে বিষয়ে জানি না। আর আপনি কি পড়তে পারেন এই ব্যাপারের পরামর্শ আসলে আপনি দিবেন। আপনি আমাকে বলতে পারেন যে আমি এই বিষয়ে পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে কি সাহায্য করতে পারবেন? তো এই জায়গাটা থেকে আপনাকে নিজেকে স্ট্রিক্ট হতে হবে যে আপনি কি পড়াশোনা করতে চান, এবং সেটা এই চিন্তাটা আসলে আপনার যোগ্যতা এবং হচ্ছে পারিপার্শ্বিকতার আলোকে আপনাকে নিতে হবে। অর্থাৎ যোগ্যতা বলতে যেটা বোঝাচ্ছে, এটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আপনার ফলাফল, একাডেমিক যোগ্যতার কথা বলা হচ্ছে, যে আপনার অনার্সে কিংবা মাস্টার্সে যদি হয়, সেক্ষেত্রে কোন দেশে যেতে চান, তাদের ক্রাইটেরিয়া কি আছে, তাদের রিকোয়ারমেন্টস গুলো কি আছে, তার আলোকে আপনি নিজেকে চিন্তা করবেন। এট দ্য সেম টাইম আপনার পারিপার্শ্বিকতা বলতে বোঝানো হচ্ছে যে আপনি যদি ওখানে যান, যাওয়ার পরে আপনি ওখানে বিদেশের ব্যাপার, তো সেই জায়গাতে আপনার ফান্ডিংস গুলো কিভাবে হবে, এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আপনি যদি আপনার পরিবার থেকে ফান্ডিংস নেন, তাহলে সেটা আপনি করতে পারবেন কিনা। অনেকে সরাসরি মেসেজ করেন অনেক সময় যে আমি আসবো, আসার পরে চাকরি পাবো কিনা। তো সেই জায়গা থেকে ঘুরে এসে অনেক সময় লক্ষ লক্ষ টাকা বিভিন্ন ধরনের ভুয়া প্রতারক চক্রের কাছে
দিয়ে ফেলে তারা। তো এই মানে এইটা এই ব্যাপারগুলো আসলে ঘটে অনেকটা। আমি যদি বলি যে তাদের প্রথমত অসচেতনতা, দ্বিতীয়ত হচ্ছে একটা মানসিক ভাবে তারা একটা বিধ্বস্ত অবস্থা থাকার কারণে তাদের কাছে এসে যখন কেউ কিছু প্রস্তাব করে তখন এটাকেই তার একমাত্র উপায় মনে করে। আমার কথা হচ্ছে যে মানসিক ভাবে ওই পর্যায়ে না গিয়ে তার আগেই কোনো কিছু করার জন্য তার গোল ফিট করা। অর্থাৎ আপনি যদি অনার্সে দেশের বাইরে যেতে চান, এখন অনেকে আরেকটা বিষয় আছে, আপনি দেশের বাইরে যাবেন পড়াশোনা করতে, আপনি বাংলাদেশে পড়াশোনা করতেছেন, ভালো কথা করেন, এখন আপনার অনেকেই দেখা যায় যে আপনার স্কলারশিপ হয়ে গেছে অনেকের, কিন্তু পাসপোর্ট হয় না এখন। তো এরকম অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি বা দেখেছি, স্কলারশিপ হয়ে গেছে, আপনাকে আগামী 5 দিনের মধ্যে বা 10 দিনের 1 মাসের মধ্যে ফ্লাই করতে হবে, কিন্তু আপনার এখনো পাসপোর্ট হয় নাই, আপনি হয়তো আপনার জন্ম নিবন্ধন দিয়ে বা সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন। এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটাও কিন্তু একটা সমস্যা। তো আপনি আসলে আপনার গোলটা কোথায়, আপনি কি করতে চাচ্ছেন, এই জায়গাটা পয়েন্টটা আপনাকে ওইভাবে করে নোট করতে হবে। এর পরবর্তীতে আপনি পারিপার্শ্বিক দিকগুলো বিবেচনা করে এখানে আসবেন। এখন আপনি এখানে আসার পরে প্রথম অবস্থা থেকে যদি চিন্তা করি যে একটা নতুন কালচারে যখন আপনি আসবেন, আমি 2 ধরনের মানুষের কথা আপনাকে বলতে পারি, খুব সহজে উদাহরণ দিয়ে বলি যে আমি এমন স্টুডেন্ট দেখেছি, আমি আফগানিস্তান থেকে স্টুডেন্ট দেখেছি, আমি মিশর থেকে স্টুডেন্ট দেখেছি, যারা এটা মানে তাদেরকে ছোট করার জন্য বা গিবত করার জন্য না, বাট অপোজিট উদাহরণ হওয়ার জন্য বলছি যে এমন স্টুডেন্ট দেখেছি যারা আমার ক্লাসমেট ছিল, যখন তারা এসেছে তখন ধর্মীয় দৃষ্টিকোণের জায়গা থেকে একজন পরিপূর্ণ মানুষ ছিল, কিন্তু যতটাই সময় সামনের দিকে এগিয়ে গেছে তাদের এই ধর্মের জায়গাটা থেকে তারা ডাইভার্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি যে সমাজে আছেন এখানে 2 ধরনের ব্যবস্থাপনা আছে। আমার বাসা থেকে আমার মসজিদের একটু পরে আজান দেবে, তাহলে হয়তো শুনতে পাবেন যে আমার বাসার পাশেরটাই মসজিদ, এটাও হচ্ছে আপনার জন্য একটা সুবিধা। আবার আপনি এখান থেকে শহরের মধ্যে গেলে ওখানে নাইট ক্লাবও আছে। আমি যদি তুরস্কের কথা বলি, স্বাভাবিকভাবে তুরস্ক একটা মানে এখনো সাংবিধানিক ভাবে কিন্তু একটা সেকুলার রাষ্ট্র, যতই আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে চিন্তা করি, একটা রাষ্ট্রের নেতা যদি ধার্মিক হয় তাহলে কিন্তু রাষ্ট্রটা ধার্মিক হয়ে যায় না, বা ইসলামিস্ট হলে রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়ে যায় না। হ্যাঁ, কিছু নিয়ম নীতি হয়তো পরিবর্তন করতে পারে, মানুষের মধ্যে চিন্তা বা একটা পর্যায় হতে পারে, একটা ধর্মীয় রাষ্ট্র হওয়ার একটা স্টেপ হতে পারে, কিন্তু ধর্মীয় রাষ্ট্র হয়ে যায় না। তো সেই রকম তুরস্কের মতো একটা জায়গাতে, যেটা এখনো সেকুলার পদ্ধতিতে অনেক জায়গা থেকে চলে, তো সেখানে আপনি নাইট ক্লাবও পাবেন, মসজিদও পাবেন। এই মসজিদটা হচ্ছে ওই নেতার কারণে, এনিওয়ে সেখানে আমরা না যাই। তো এখন আপনি কোনটা বেছে নেবেন এটা হচ্ছে আপনার। এখন আপনি ইউরোপে যাবেন, যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমি ভার্সোভাতে ছিলাম, 6 মাস ছিলাম আমি। তো ভার্সোভাতে যখন আমি ছিলাম পোল্যান্ডের রাজধানীতে, তখন আমরা এরাসমসে গিয়েছি। এখন এরাসমসের জন্য যারা আছে তাদের প্রতিদিন ফ্রি নাইট ক্লাবের শো আছে প্রতিদিন। এখন আপনার ডর্ম থেকে এসে আপনাকে নিয়ে যাবে, কিন্তু আপনি কোনো মসজিদ পাবেন না, আপনি পুরো ভার্সোভাতে একটা মাত্র সেন্টার মসজিদ পাবেন। তো এখন কথা হচ্ছে যে এই ধরনের যে সিচুয়েশন গুলো আছে, এই জায়গাগুলোতে আপনি নিজেকে কিভাবে টিকিয়ে রাখবেন, এটা হচ্ছে আপনার জন্য সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর এই করোনাকালীন সময়ে অনেকেই আছে যারা আমরা স্বাভাবিকভাবে চলে এসেছি, আসার পরে করোনার মধ্যে পড়ে গেছি, তারা হয়তো বা তাদের মানসিক অবস্থার কথাটা যদি চিন্তা করি সেটা হয়তো আরো একটু বেশি খারাপ। মানে একটু আগে যে ব্যাপারটা বললাম এটা হচ্ছে ওভারঅল, যে আসলে ছাত্রীরা আসার পরে বা কিভাবে আসবে তার উপরে ডিপেন্ড করে। আর করোনাকালীন যদি চিন্তা করি, যারা নতুন ভাবে আসছেন, যারা নতুন ভাবে এখানে এসেছেন, এখন পর্যন্ত দেশের মধ্যে কি আছে সেটা দেখে বা বোঝার সুযোগ হয় নাই, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই যে 2টা গোল আছে, যে আপনি মসজিদেও যেতে পারেন, মন্দিরেও যেতে পারেন, অর্থাৎ মন্দিরকে ছোট করার জন্য বলছি না, বাট মসজিদেও যেতে পারেন, নাইট ক্লাবেও যেতে পারেন, আমি ওভাবে বলি। কিন্তু আপনি কোন ভ্যালু থেকে উঠে এসেছেন, আপনি কোন সোসাইটি থেকে উঠে এসেছেন, আপনি কি চান, এই গোলটা আপনাকে নির্ধারণ করতে হবে। আমি ওই আফগানিস্তানের যে উদাহরণ দিলাম, সেই আফগানিস্তানের মতো হয়ে যেতে পারেন। আবার আমি এমন স্টুডেন্ট দেখেছি, আমাদের নুরুল হুদা ভাই ওখানে আছেন বালকান রাষ্ট্রে, সেখানে উনি জানেন কসোভো থেকে আমার ফ্রেন্ড এসেছে, যারা ওয়েল মডেল ছিল আর কি, মডার্ন ছিল, আমি যাদের সাথে একসাথে ক্লাস করেছি। কিন্তু সেই মেয়েদের কথা যদি বলি বা ছেলেদের কথা যদি বলি, তারা এখানে এতটাই পরিবর্তন হয়েছে, মানে এই 2টা দিকেরই আমি উদাহরণ আপনাকে দিতে পারি। আপনি কোনটা বেছে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাপার, আপনার কাছে, আপনার মানসিক। এবং আরেকটা ব্যাপার এখানে একটু অ্যাড করে রাখি, যে আসলে আপনি যেটাই বেছে নেন না কেন, আপনি যে রুট থেকে উঠে এসেছেন ওই রুটটা যদি হারাই ফেলেন, তাহলে আপনার মানসিক মনন এই ব্যাপারগুলো আপনাকে কখনো প্রশান্তি দিবে না।
এটা কিন্তু একটা বড় মানে মানসিক স্যাটিসফ্যাকশন আপনার ভিতরে থাকবে না। আপনি যে কাজটাই করবেন না কেন ওই কাজের মধ্যেই আপনার ওই ব্যাপারগুলো চলে আসবে, যে আপনার অতীতের যে রুট, এই রুটের চিন্তাটা, আপনি যে ভুল করছেন এই ভুলটা আপনার ভিতরে চলে আসবে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইমান আছে। মানে এটা আমি এই শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করলাম আর কি। জি জি, একই প্রশ্ন নিয়ে নুরুল হুদা হাবিব স্যারের কাছে যেতে চাই। জিয়াউল হক স্যার এই প্রশ্নটাকে অলরেডি আবারও কমেন্ট বক্সে একদম স্পেসিফিক করেছেন। স্যার আপনাদের দুজনকে প্রশ্ন করেছেন যে একাডেমি 21 প্রবাসী বাংলাদেশিদের মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য কি করতে পারে। জি, নুরুল হুদা হাবিব স্যারের কাছে আসছে। জি স্যার। জি নুসাইবা, ধন্যবাদ। আমার মনে হয় যে এটি অলরেডি একাডেমি 21 শুরু করে দিয়েছে এবং আজকের প্রোগ্রামটি সেটিরই একটা অংশ বলে আমি মনে করছি। প্রথমত আমার মনে হয় বাংলাদেশি স্টুডেন্টদের সাথে এঙ্গেজমেন্টটা বাড়াতে পারে একাডেমি 21। প্রবাসী বাংলাদেশি স্টুডেন্টদের সাথে এমন হতে পারে তারা কান্ট্রি ওয়াইজ একটা তালিকাও করতে পারে, তাদের অনলাইন ডেটাগুলো কালেক্ট করতে পারে এবং অনলাইনে তাদের সাথে একটি সম্পর্ক বিল্ড আপ করতে পারে। আর সেকেন্ডলি একাডেমির এই কাজকে অগ্রগতি দেওয়ার জন্য কিছু ভলান্টিয়ার হিসেবে নিতে পারে। লাইক আমি বা মশিউর ভাই যদি কাউকে বলা হয় একাডেমি 21 এর ভলান্টিয়ার হিসেবে তোমাদেরকে কাজ করতে হবে, সেটি হয়তো আমরা কখনো করতে পারবো বা করা সম্ভব। দেশ কেন্দ্রিক, থার্ডলি যদি বলি, দেশ কেন্দ্রিক প্রতিনিধি থাকতে পারে। কোন একটি দেশের প্রধান কাউকে করে দেওয়া হলো একাডেমি 21 এর উনি প্রতিনিধি ওই দেশে অবস্থানরত বাংলাদেশি স্টুডেন্টদের সাথে উনি যোগাযোগ করবেন বা কোনো প্রবলেম, স্পেশালি মেন্টাল কোনো প্রবলেম কেউ ফেস করলে। আমি আমার একটা স্মৃতির কথা এখানে শেয়ার করতে চাই। আমি দিল্লিতে গিয়েছিলাম, ও যখন ভিসা করতে যায়, যেটা আমি আগেবার বললাম, আমি সেখানে ছিলাম সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটিতে। আপনারা জানেন সার্কের ইউনিভার্সিটি, সেটি সার্কভুক্ত দেশগুলোর দ্বারা প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি। আমি ওখানে যাওয়ার পরে দেখলাম একজন স্টুডেন্ট বাংলাদেশে ভালোই ছিল, ওখানে যাওয়ার পরে সে নেশা করে নানা কারণে মেন্টালি একেবারে ডিসঅর্ডার্ড হয়ে গেছেন, অনেকটা হাফ পাগল বলা যায়, এরকম হয়ে গেছে। তো তাকে অন্য ছাত্ররা, বাংলাদেশের অন্য স্টুডেন্ট যারা ছিলেন, ওরা ওকে ধরে খাওয়াচ্ছে, গোসল করাচ্ছে বা নানা সময় সান্ত্বনা দিচ্ছে। এই যে একটা মেন্টাল ট্রমাটাইজ অনেকে হয়ে যায় বিদেশে আসার কারণে, সেই জায়গাটা দূর করবার জন্য মানসিক কনসালটেশন, যেটা মেন্টাল কনসালটেশন করতে পারে, আমার বিশ্বাস একাডেমি 21 এর পেছনে যারা রয়েছেন তারা অনেকেই মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ, মেন্টাল হেলথ রিসার্চার, তারা এই বিষয়গুলো নিঃসন্দেহে অনেক ভালো জানেন। বিদেশি পরিবর্তন গুলো হয়, মশুর ভাই যেটা বললেন তার সাথে আমি অ্যাড করে বলতে চাই, রিলিজিয়াস জায়গাগুলোতে বাংলাদেশে কোনো মেয়ে হয়তো বোরকা পড়তো রীতিমতো, বিদেশ আসার পরে ইউরোপিয়ান কালচারের সঙ্গে মিশে সে বোরকা সহ অনেক কিছু ছেড়ে দেয়। আবার কোনো ছেড়ে বাংলাদেশে মাদ্রাসায় পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ইউরোপিয়ান কালচার, নট অনলি ইউরোপিয়ান, যে কোনো দেশে হতে পারে, সেটি যাওয়ার পরে সংশ্লিষ্ট দেশের কালচার, বিভিন্ন দেশের ফ্রেন্ডদের সাথে মিলেমিশে তার রিলিজিয়াস কনসেপ্টটাই অনেক ক্ষেত্রে ভুলে যায় একেবারে। আমরা অনেক দেখেছি এগুলো, ভাই অলরেডি বলেছেন। সো এটা একটা মেন্টাল কারণ, নিঃসন্দেহে এটা একটা মেন্টাল কারণ। রিলিজিয়াস সেন্স তো বটেই, এটা মানসিকতার একটা বিষয়। আমি আমার মেন্টালিটিকে যদি স্ট্রিক্ট রাখি আমার জায়গাতে, যে আমি অন্য কোনো সংস্কৃতি দ্বারা প্রভাবিত হব না, তাহলে আমাকে কেউ প্রভাবিত করতে পারে না। এই জায়গাটা এমন মনে হয় একাডেমি 21 কাজ করতে পারে, নট ফ্রম ভেরি রিলিজিয়াস সেন্স, অ্যাজ এ মেন্টাল সিকনেস বা মেন্টাল জায়গা থেকেও রিলিজিয়াস সেন্সটাকে গ্রো করার জন্য একটা কাজ 21 আমার মনে হয় হাতে নিতে পারে। সেই জায়গাতে যারা, আমি প্রথমেই বলেছি, বাংলাদেশি স্টুডেন্টরা আপনাদেরকে হেল্প করতে পারে নিঃসন্দেহে। আর সর্বশেষ যেটি বলবো এটি হচ্ছে দেশ কেন্দ্রিক আমার মনে হয় একটা প্রোগ্রাম আয়োজন করতে পারে সকলকে নিয়ে, অর্থাৎ ওই দেশে যত বাংলাদেশি স্টুডেন্ট আছে সকলকে নিয়ে একটি সেমিনার আয়োজন করতে পারে। এখন তো অনলাইনের কারণে সেটি অনেক সহজবোধ্য বা সহজলভ্য, সেইটা করতে পারেন। এখানে যারা মেন্টাল হেলথ স্পেশালিস্ট আছেন তারা সেখানে কনসালটেন্ট হিসেবে তাদেরকে পরামর্শ দিতে পারেন, তাদের প্রশ্ন নিতে পারেন। আমরা এভাবে বাংলাদেশি স্টুডেন্টদের মানসিক সমস্যাগুলো সমাধানে একাডেমি 21 কাজ করতে পারে। জি, ধন্যবাদ। জি,
স্যার আপনাকেও অনেক ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে প্রবাসে নিয়ে যাওয়ার জন্য, বাইরের দেশে নিয়ে যাওয়ার জন্য অনেক এজেন্সি আছে যারা বিভিন্নভাবে হেল্প করে, কিন্তু কোনো এজেন্সিতে কিন্তু আপনি পে করার আগে নর্মালি পুরো প্রসেস সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না। তো আপনাকে পে করতে হবে, তারপরে হয়তো তারা আপনাকে কোনো একটা টেকনিক্যাল হেল্প করবে। কিন্তু বাংলাদেশে যদি এরকম কোনো একটা ব্যবস্থা থাকতো, স্পেশালি আপনারা যেটা করতে পারেন যে আপনারা যারা অলরেডি বাইরে আছেন, আপনাদের যাত্রাটা কিরকম ছিল, আপনাদের রিকোয়ারমেন্টস কি কি ছিল, যেটা এখন কিছুটা শুরু হয়েছে, আগে এতটা ছিল না, এইটা বাংলাদেশি স্টুডেন্টদের কাছে শেয়ার করার যদি কোনো একটা মাধ্যম তৈরি হয়, তাহলে সেটা বাংলাদেশি স্টুডেন্টদের বাইরে যাওয়াটাকে অনেক সহজ করে দিবে, এবং বাইরে যে যে বিড়ম্বনাগুলোর সম্মুখীন আপনারা হয়েছেন সেই বিড়ম্বনাগুলো থেকে কিন্তু হাজারো স্টুডেন্টকে বাঁচিয়ে দিবে। আরেকটা বিষয়, যেটা ধর্মীয় পদস্খলনের কথা আপনারা বললেন, এটার বিষয়ে আমরা যদি মুসলমানরা চিন্তা করি, আমাদেরকে কিন্তু কোরআনে আমাদেরকে হাদিসে বলা হয়েছে এই বিষয়টা নিয়ে, যে তোমরা যদি একটা সরু রাস্তা দিয়ে যাও যেটা দুই পাশে কাটা আছে এবং তোমাদের গায়ে মখমলে চাদর দেওয়া আছে, তখন তোমরা কিভাবে হাঁটবে? তো যে একজন ভালো মুসলমান সে কিন্তু ওইরকম একটা রাস্তায় অনেক অনেক সতর্কতা নিয়ে হাঁটবে। তো আমরা যারা একটা পারিবারিক বুনিয়াদ নিয়ে যাব তাদের পক্ষে এই জিনিসটা সহজ, কিন্তু যারা মানসিকভাবে একটু ভারসাম্যহীনতার মধ্যে থাকে তাদের জন্য এই পদস্খলনটা অনেক নর্মাল। তো এই বিষয়টাতে আমাদের কিছু মেন্টাল কাউন্সিলিং থাকতে পারে, আমাদের যে চিন্তা ভাবনাগুলো এটাকে কনক্রিট করতে কিছু সাহায্য থাকতে পারে। এই বিষয়টাতে কি মশিউর রহমান স্যারের কিছু অ্যাড করার আছে কিনা? জি, আমি যে বিষয়টাকে যে পয়েন্টটা বলতে চেয়েছিলাম আপনি সেটা বলে দিয়েছেন শুরুর দিকে। আমি এটা একটু এভাবে স্পষ্ট করতে চাই যে একাডেমি 21 মূলত কাজটা শুরু করতে পারে একটা স্টুডেন্ট বাংলাদেশের অর্থাৎ ঢাকার এয়ারপোর্ট পার হওয়ার আগে থেকে। এয়ারপোর্ট পার হওয়ার পরে তাদের একটা স্টেপ থাকতে পারে, এবং যারা আসবে অর্থাৎ বিদেশে পড়াশোনা করতে আসবে তাদের জন্য একটা আপনার দানিশমান লীগ অর্থাৎ আপনার একটা কনসালটেন্সি হাউস থাকতে পারে। সেটা হচ্ছে এরকম, আপনি যেভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশে এই কিছু অর্গানাইজেশন আছে, আমি সবার কথা বলবো না, তবে হ্যাঁ সব ধরনের কনসালটেন্সি এক ধরনের বিজনেস, এটা তো বুঝতে হবে। তো সেক্ষেত্রে এই স্টুডেন্ট যারা স্বাভাবিক নিয়তে পড়াশোনা করতে আসতে চায়, আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি, আপনাকে যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে তার্কিতে পড়াশোনা করতে আসার জন্য খুব বেশি দিন না, মাত্র 1 মাস আগে আমাকে একজন নক করছে যে তার্কিতে পড়াশোনা করতে আসার জন্য তিনি 8 লক্ষ টাকা পে করেছেন। 8 লক্ষ টাকা পে করার পরে তাকে একটা ভিসা দেওয়া হয়েছে। যখন তিনি প্লেনের টিকিট কাটছেন, ভিসা দিয়ে এয়ারপোর্টে গেছেন, তখন দেখলেন ওটা ভুয়া ভিসা, এবং তাকে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করানো হয় নাই। আপনি এভাবে করে চিন্তা করেন, তাকে একটা ফলস একটা আপনার অফার লেটার দিয়েছে, ভুয়া ভিসা দিচ্ছে, তারপরে ওই মানুষটাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে ছেড়েছে। মানে 8 লক্ষ টাকার সাথে আরো 50,000 টাকা এয়ারপোর্টের প্লেন খরচ, চিন্তা করেন। এখন এই ছেলেটা মূলত তার নিয়ত ছিল, ইচ্ছাটা ছিল হচ্ছে পড়াশোনা করা, কিন্তু তার কিন্তু স্বাভাবিকভাবে মানসিকভাবে সেখানে ভেঙে গেছে। পরবর্তীতে আমাকে নক করছে অন্য কোনো ভাবে আসার কোনো উপায় আছে কিনা। এখন কথা হচ্ছে তার পরিবার এতগুলো টাকা তার জন্য যেখানে খরচ করে ফেলছে, এটা শুধু টাকারই ব্যাপার না, এট দ্য সেম টাইম এই ছেলেটার মানে সে যে হয়তোবা সে তার পরিবারকে বিভিন্নভাবে জোর করে এতগুলো টাকা আদায় করে এখানে বিদেশে আসতে চেয়েছে, ওভারঅল যদি একটা ফলাফল হইতো, না হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। আবার অনেকেই আছেন যাদের মূল টার্গেটটাই থাকে আসলে বিদেশে আসা, মানে হচ্ছে তুরস্কের কথা যদি বলি, তুরস্ক তো আসলে ইউরোপের পাশে হওয়ার কারণে এক ধরনের আপনার ক্রসিং পয়েন্ট হিসেবে চিন্তা করা হয়, যে তুরস্কে আসার জন্য ইস্তানবুলকে মনে করা হয় এখান থেকে গ্রিসে চলে যাওয়া, মানে এখানে আসলাম আর চলে গেলাম। তো এরকমও অনেকে আছে, আমাদের সরাসরি প্রশ্ন করেন, তাদেরকে ধন্যবাদ দেয় এই মর্মে যে অন্তত পক্ষে তাদের মনের ভিতর যে ব্যাপারটা আছে সেটা আমাদেরকে বলে দেন, যে ভাই আমার উদ্দেশ্য পড়াশোনা না, আমি এখানে আসবো, আমাকে ভর্তি হবো, এত টাকা দেবো, আমাকে ওখান থেকে ইউরোপে পার করে দিতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে দুই ধরনের মানুষই আপনি পাবেন। এখন একাডেমি 21 যেটা করতে পারে সেটা হচ্ছে যে আপনি এই যে স্টুডেন্ট গুলো আছে যারা প্রকৃতপক্ষে প্রতারণার শিকার হয় বিভিন্ন ক্ষেত্রে, সেটা যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে, তাদেরকে একটা কনসালটেন্সি হাউস করতে পারেন আপনি। সেটা আপনি এই করোনাকালীন সময় অনলাইন থেকে শুরু করতে পারেন, পরবর্তীতে আপনি সেটাকে আপনার ফিজিক্যাল একটা রূপ দিতে পারেন। যে এখন মনে করেন, আমি যদি আপনাকে উদাহরণ দিই, তুরস্কে স্কলারশিপ সংক্রান্ত, তুরস্কে স্কলারশিপের আবেদন শুরু হবে আগামীকাল। প্রতি বছর যে ব্যাপারগুলো ঘটে,
আসছে সেই ব্যাপারগুলোর সাথে যদি আপনি যোগ করেন, সংযুক্ত করেন, আমরা এবছরও ওই ব্যাপারগুলোই দেখবো যে তুরস্কে অ্যাপ্লিকেশন করা সম্পূর্ণ ফ্রি। আপনি শুধু একটা লিঙ্কে গিয়ে নিজের আবেদন করেন, নিজের অ্যাকাউন্ট করে নিজের মতো করে 1 ঘন্টা আবেদন করবেন, বাট সেই আবেদনটা করানোর জন্য 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা নেওয়া হয়। এরকমও অনেক রিপোর্ট আমরা পেয়েছি এবং সেগুলো এবছরও হবে। তো এই যে জায়গাগুলো আছে, যে এই ব্যাপারগুলোতে যে জিনিসটা ঘটে, আপনি যে দেশে আসবেন এই দেশ সম্পর্কেও আপনার একটা খারাপ ধারণার সৃষ্টি হয়, আর হচ্ছে আসার আগে নিজে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। তো এই জন্য একাডেমিক 21 এই জায়গাটা থেকে হেল্প করতে পারে ছাত্রদেরকে, যে একটা কনসালটেন্সি হাউস বিদেশে যারা আসবে, এরপরে বিদেশে আসার পরে তাদের বিভিন্ন ধরনের ফার্ম হতে পারে। অর্থাৎ আপনি ধর্মীয় দৃষ্টিকোণের জায়গা থেকেই শুধুমাত্র নয়, পড়াশোনায় আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি যে আসলে মানে মোড় হারিয়ে ফেলে, পড়াশোনা করতে পারে না। আগে অনেক ভালো ছাত্র ছিল, কিন্তু এখানে আসার পরে চাকচিক্যময়, হ্যাঁ হয়তো বা সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধর্মীয় দৃষ্টিকোণের জায়গা থেকে সম্পূর্ণ পারফেক্ট, বাট অন্যান্য চাকচিক্যময়তার কারণে কিংবা মানসিক সমস্যার কারণে, যে পরিবার থেকে এসেছে, দূরে এসেছে, বন্ধু বান্ধব ফেলে এসেছে, এই সব যে এই ব্যাপারগুলো ভেবে এই ব্যাপারগুলোর সাথে সংযুক্ত হয়ে সে পরীক্ষার রেজাল্ট করতে পারে না। অনেক জায়গাতে আছে আবার যে ওই দেশের ভাষায় পড়াশোনা করতে হয়, যেমন তার্কির ক্ষেত্রে যদি বলি, যেখানে তার্কিশ ভাষা শিখে তারপরে পড়াশোনা করতে হয়। তো সেই জায়গা থেকে আপনি কতটা পারবেন এটার সাথে অ্যাডাপ্ট হতে পারা, এই ব্যাপারগুলো নিয়ে ছাত্রদেরকে হেল্প করতে পারে। এরপর ধর্মীয় জায়গা থেকে পদস্খলন যেভাবে না হয় সেই জায়গা থেকে আপনারা তাদেরকে হেল্প করতে পারেন। এভাবে করে আমার কাছে মনে হয় একাডেমি 21 সামনের দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ শুধুমাত্র মানে একটা কনসালটেন্সি নয়, মানে কনসালটেন্সির পরে যে কনসালটেন্সিটা আছে, আপনি এখানে যাকে পাঠাইলেন, আপনার মাধ্যমে যে আসলো, তাকে নিয়ে আপনার পর্যায়ক্রম যে কার্যক্রমগুলো কি হবে সেগুলো ফলো আপ করা। আর বাকি যেগুলো আছে সেগুলো তো নুরুল হুদা ভাই বললেন, যে যারা এখানে আছে তাদের নিয়ে একটা হাউস করতে পারেন, দেশে দেশে প্রতিনিধি সৃষ্টি করতে পারেন, তাদেরকে নিয়ে মিটিং করতে পারেন, এবং হচ্ছে এটা সম্পূর্ণ একটা ভলান্টিয়ারিং উদ্দেশ্যেই যে হবে, এই ব্যাপারটাকে সামনে ফোকাস করে সামনের দিকে আগাতে পারেন, আমার কাছে যেটা মনে হয়। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। এবার আমাদের সাইকোলজি স্যার শিবলি সাদিক স্যারের কাছে যেতে চাই। স্যার কি আবার ডিসকানেক্টেড হয়ে গেলেন? উনি সম্ভবত স্ক্রিনে নেই। আচ্ছা, নুরুল হুদা হাবিব স্যারের কাছে আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, যে আপনি যখন একা গেছেন তখন আসলে এই আইডিয়াটা কি আপনার ছিল কিনা, যে আমি ওখানে যে একা হয়ে যাব এবং এই বিষয়টাকে আমাকে কোপ আপ করতে হবে, বা সেই জিনিসটা আপনি কিভাবে দেখেছেন আসলে ওখানে যাওয়ার পরে? জি নাসিব, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন ফর মি। আসলে আগে থেকে আমার মেন্টাল প্রিপারেশন ছিল ওই দেশে বাংলাদেশি স্টুডেন্ট খুব একটা পাওয়া যাবে না, আমাকে বাংলাদেশ থেকে একাই থাকতে হবে। তবে অন্যান্য দেশ থেকে স্টুডেন্ট থাকবে এটা তো জানাই ছিল। সেই জায়গা থেকে একটা মেন্টাল প্রিপারেশন আগে থেকে ছিল, আমাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে থাকতে হবে আমাকে। আর আমি কেন যেন একটু পারি আর কি, যে কোনো পরিবেশের সাথে সহজে কেন যেন মানিয়ে নিতে পারি, এটি থাকবার কারণে সহজেই হয়তো পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিতে পেরেছি। প্রথমে এসে ডরমিটরিতে উঠলাম, এখানে কয়েকটি দেশ, খুব বেশি দেশের স্টুডেন্ট ছিল না, বসনিয়ান স্টুডেন্টরা বেশি ছিল, আর কয়েকটা দেশের স্টুডেন্ট ছিল। তো এসে দেখলাম যে আমি সহজেই এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছি, সবার সাথে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে প্রথম সপ্তাহের মধ্যেই। এই জন্য পরে আর একা একা মনে হয়নি। কিন্তু বাংলাদেশে কেউ ছিল না, আশেপাশে কাউকে পাচ্ছি না, এর একটা আফসোস তো বরাবরই ছিল, এবং সে আফসোস নিয়ে আমাকে এখানে ডিগ্রি শেষ করতে হচ্ছে। আজও পর্যন্ত কাউকে আমি পাশে বাংলাদেশে কাউকে পাইনি। বাট এই মশিউর ভাইদের সাথে মাঝে মাঝে কথাবার্তা হয়, বা তুরস্ক সহ বলকানের, ইভেন ইউরোপের অন্য দেশের বাংলাদেশিদের সাথে মাঝে মাঝে কথা বলার সুযোগ হয়, নানা ফোরামে, নানা ভলান্টারি অ্যাক্টিভিটিস এর সঙ্গে ইনভলভ থাকার কারণে। ফিজিক্যালি এই জন্য বাংলাদেশিদের সাথে দেখা না হলেও অনলাইনে সবার সাথেই বলা যায় দেখা সাক্ষাৎ হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়। সো এটা খুব সহজেই আমি কোপ আপ করতে পেরেছিলাম আর কি, সামহাউ। জি জি, আলহামদুলিল্লাহ।
স্যার আপনাকে ধন্যবাদ। এর মাঝে শিবলি সাদিক স্যার আমাদের সাথে আবার জয়েন করেছেন। স্যারকে এই প্রোগ্রামের আজকে শেষ প্রশ্নটা করতে চাই যে আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমরা বসেছি, আমাদের দুজন প্রতিনিধি তাদের সমস্যা এবং সেগুলোকে তারা কিভাবে ট্যাকেল করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। এই বিষয়ে বাংলাদেশি ছাত্র কিংবা প্রবাসী যারা আছে তাদের প্রতি আপনার পরামর্শ এবং এই সমস্যা থেকে উত্তরণের উপায়গুলো স্যারের কাছে জানতে চাই। জি স্যার। স্যার আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে। জি না, আনমিউট করে দিছি আমি। ধন্যবাদ আপনাকে। যেহেতু আমি সম্পূর্ণ প্রোগ্রামে থাকতে পারি নাই, আমি কিছু বিষয় আর কি শেয়ার করব। যেটা হলো কি যে প্রবাসে যারা থাকে, ছাত্র হোক বা যে মানুষগুলো থাকে প্রবাসে থাকে, তাদের কিছু সমস্যা হতে পারে, মানসিক সমস্যা, যেমন হতাশা, উদ্বেগ, ঘুমের সমস্যা, একাকিত্ব এবং সেলফ হার্ম হতে পারে আর কি। অনেক সময় সুইসাইডাল থট, বিভিন্ন কারণে, হতাশার কারণে সুইসাইডাল থটও আসতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক হয়তো সুইসাইডও করতে পারে, যেটাকে আমরা কমপ্লিট সুইসাইড বলি আর কি, এটা হতে পারে। তো এইসব বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে খুবই সজাগ থাকতে হবে। এবং যে বিষয়টা আমি বলবো যে আমি তো পজিটিভ কোপিং, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে অবশ্যই, যেটা আমরা আনহেলদি বা নেগেটিভ কোপিং স্ট্র্যাটেজি, যে নেতিবাচক কোপিং স্ট্র্যাটেজি যেগুলো আছে, অভিযোজন ক্ষমতা, সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে কোনো ড্রাগ নেওয়া যাবে না, বা কোনো অ্যালকোহল বা ড্রাগে, নেশায় আপনার যুক্ত হওয়া যাবে না। এটা অনেক সময় হয়। যেমন নুরুল হুদা ভাই উনি বলতেছিলেন যে ইন্ডিয়া গিয়ে বিষয়টা হয়েছে। অনেক স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট না, অনেক প্রবাসী আছে যারা বিদেশে গিয়ে কোপ করতে না পেরে অনেক সময় তারা ড্রাগের দিকে যায়। অবশ্যই আমাদের ড্রাগের দিকে যাওয়া যাবে না, কোনো নেগেটিভ কোপিং স্ট্র্যাটেজিতে আমাদের ইনভলভ হওয়া যাবে না। আর একটা কথা বলবো, যে যদি খুবই অ্যাংজাইটি থাকে, মানে যেমন বুক ধরফর করা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, যে ফিজিক্যাল সিমটম গুলো থাকে, সেগুলোর জন্য আমরা যেটা সাইকোলজি বলি, এটা আমার সময় থাকলে আমি একটু ইলাবোরেটলি বলতাম, কারণ এটা একটা সময় লাগে আর কি। তারপর আমি ব্রিফলি একটু বলবো, সেটা আমরা বলি রিল্যাক্সেশন। আমরা 3 টাইপস অফ রিল্যাক্সেশন বলি। এটা হচ্ছে ব্রিদিং রিল্যাক্সেশন, মাসকুলার রিল্যাক্সেশন এবং ইমাজিনারি রিল্যাক্সেশন। অন্তত মাসকুলার রিল্যাক্সেশন এটা করতে গেলে আপনার আধা ঘন্টা সময় লাগে। যদি মাসকুলার রিল্যাক্সেশন করতে না পারে, অন্তত যেটা ব্রিদিং রিল্যাক্সেশন, সেই ব্রিদিং রিল্যাক্সেশনটা আমরা করতে পারি আর কি। যখন আমাদের অ্যাংজাইটি হবে বা আমার বুক ধরফর করবে, উদ্বিগ্নতা আসবে, তখন আমরা ব্রিদিং রিল্যাক্সেশনটা করতে পারি। আমি একটু সময় দিলে আমি দেখাই দিতে পারি কিভাবে ব্রিদিং রিল্যাক্সেশন আমরা করতে পারি। শ্বাসটা চোখ বন্ধ করে, শ্বাসটা নাক দিয়ে নিয়ে 3-4 মিনিট শ্বাস নিয়ে, তারপরে শ্বাসটা বন্ধ করে মুখ দিয়ে আবার শ্বাসটা বের করতে হবে। এই যদি আমরা করি তাহলে আমরা অনেকটা রিল্যাক্স হয়ে যাব। যখন আমাদের মধ্যে আমরা খুব দুশ্চিন্তায় পড়ি, তখন এই কাজটা আমরা করি, এটা অনেক কাজ করে। আমরা রিল্যাক্সেশনকে আমরা, যেমন ডাক্তাররা প্যারাসিটামল কমন ঔষধ, আমাদের সাইকোলজির জন্য রিল্যাক্স বা সাইকিয়াট্রির জন্য আমাদের রিল্যাক্সেশনটা হলো সেই একটা কমন আর কি। এটা আমরা বিহেভিয়ারাল অ্যাসপিরিন বলি আর কি আমরা। তো ব্রিদিং রিল্যাক্সেশনটা অনেক কাজ করে। আর একটা বিষয় হলো, যদি খুবই সমস্যা হয়, যে আমি চেষ্টা করবো যে আশপাশে মানুষের পরামর্শ নেওয়ার জন্য। আবার পরামর্শ নিতে গেলে সমস্যা আছে, আমরা যখন কনফিডেন্সিয়াল বিষয়গুলো কাউকে বলি, সেগুলা গোপন নাও রাখতে পারে। সেই জন্য, আর যদি আমার বিশ্বস্ত হয়, যতটুকু পারি আমরা ততটুকু শেয়ার করলাম। যদি না পারি, আমরা কিন্তু প্রফেশনাল হেল্পও নিতে পারি আর কি। এটা প্রবাসী স্টুডেন্টরা হতে পারে, এবং যে কোনো ব্যক্তি বা যে কোনো ব্যক্তি মানসিক সমস্যা থাকলে আমরা প্রফেশনাল হেল্প যারা দিতে পারে তাদের কাছে নিতে পারি। এখন ভালো হয়ে গেছে যে করোনার কারণে যদি আমরা কোনো কারণে সরাসরি ফিজিক্যালি কোনো পরামর্শ নিতে না পারি, অনলাইনেও কাউন্সেলিং হচ্ছে, আমরা অনলাইনেও কাউন্সেলিং নিতে পারি আর কি। তো এটা আমার বিষয় ছিল। তো আমি যেটা বলবো, একাডেমি 21 এর দর্শকদেরকে ধন্যবাদ। আমাদের এই পরামর্শ থেকে আপনারা উপকৃত হন, তা আমাদের ভালো লাগবে। আর আমি বিশেষ করে যারা একাডেমি 21 এর সাথে জড়িত আছে, আমি ফ্রি আছি। আমি যেহেতু ইনকাম করি একটা, আলহামদুলিল্লাহ, তো আমি ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আমি রেডি আর কি। আমাকে কোনো পরামর্শের জন্য আমাকে কোনো ফি দিতে হবে না। আর একটা বিষয় আমি বলতে চাই, এটা আমি হয়তো ধর্মীয় বিষয়টা আসলো, আমি হয়তো বেশি ধর্মীয় বিষয়টি নিয়ে বেশি বলিনি। আমি যেটা পার্সোনালি মনে করি, যারা বিদেশে যায়
তাদের জন্য দুইটা উপায় থাকে। আমার একটা পার্সোনাল বিষয় আমি শেয়ার করবো, শুধু একজন সাইকোলজিস্ট হিসেবে না, একজন মানুষ হিসেবে। সেটা হলো যে আমাদের দুই ধরনের দ্বার উন্মুক্ত থাকে যারা বিদেশে যায়। ভালো হওয়ার জন্য দ্বার উন্মুক্ত থাকে এবং খারাপ পথে যাওয়ার জন্য দ্বার উন্মুক্ত থাকে। কোনটা আমরা পথ বেছে নিব সেটা আমাদের চয়েস আর কি। কারণ বিদেশে আসলে আমরা স্টাডি করে প্রচুর সময় পাই। দেশে থাকলে যতটুকু আমরা ব্যস্ত থাকি, বিদেশে আসার পরে আমরা অনেক সময় পাই ভালো কাজ করার এবং খারাপ কাজ করার। এটা আমাদের নিজস্ব বিষয়, আমরা কোনটা চয়েস করব আর কি, এটা আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একাডেমি 21 এর দর্শকদেরকে। আসসালামু আলাইকুম। জি জি স্যার, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের দুজন প্রতিনিধি মশিউর রহমান স্যার এবং নুরুল হুদা হাবিব স্যারের কাছ থেকে শেষ কথাটা নিতে চাই। মশিউর রহমান স্যারের কাছে প্রথমে যাচ্ছি। আমাদের একাডেমি 21 এর যারা দর্শক আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের জন্য এবং বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আপনার কোনো পরামর্শ থাকলে সেটা দিয়ে কথা শেষ করার অনুরোধ করছি। জি, আমি শেষ কথাটা এভাবে বলবো। প্রথমে যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে একাডেমি 21 আসলে মানে যে কনসালটেন্সি ফার্মটা করতে পারে স্বাভাবিকভাবে, তার একটা ধারাবাহিক অংশ হিসেবে আগামীকাল যেহেতু টার্কিশ স্কলারশিপের আবেদন শুরু হবে, সেক্ষেত্রে আমরা হয়তো বা পরবর্তীতে আরেকটা প্রোগ্রাম করতে পারি স্কলারশিপের আবেদন সংক্রান্ত। এটা আপনি একজন সঞ্চালক হিসেবে আপনার জন্য রেখে দিলাম আর কি, একটা কিনোট হিসেবে। আর ওভারঅল আজকের যে টপিকটা ছিল আমাদের জন্য, এই টপিকের উপরে যদি বলতে হয়, প্রথম কথা হচ্ছে করোনা ভাইরাসের এই সময়টাতে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ব্যস্ত হতে হবে। সেটা আপনি যেভাবে হন না কেন, এই করোনা ভাইরাসের মধ্যে এই সময়টাতে অনেক মানুষের নতুন নতুন অনেক ধরনের প্রতিভা সৃষ্টি হয়েছে আসলে, যেটা আমরা বিভিন্ন ধরনের মানে সোশ্যাল মিডিয়া থেকে, মেইন স্ট্রিম মিডিয়া থেকে বিভিন্নভাবে জানতে পারি। অনেক স্টুডেন্টকে গতকালকে একটা রিপোর্ট দেখলাম যে নিজেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু নিজেরা গিয়ে দেশে চটপটির দোকান দিয়েছে, কিংবা হচ্ছে নিজেরা গিয়ে সেখানে কৃষিকাজ করা শুরু করেছে, মাছ চাষ করা শুরু করছে। তো আপনি বিদেশে আছেন, আপনার আলোকে আপনি যতটুকু করতে পারেন অতটা করে ব্যস্ত থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, এমনটা না যে আমি এখানে পড়াশোনা করতে আসি সারাদিন শুধু 24 ঘন্টা বই পড়বো, না, 24 ঘন্টা আপনাকে বই পড়তে কেউ বলছে না। আপনি নিজেকে এন্টারটেইন দেন, আপনি আপনার পরিবারের সাথে ভালো সাক্ষাৎ রাখেন, আপনি আপনার কাজ করেন, যদি আপনি কাজ করেন তাহলে কর্মস্থলে যান, হাসি মুখে মানে কর্ম করেন ইত্যাদি। আপনি যেভাবেই হোক না কেন আপনি 24টা ঘন্টা যতটা সময় আপনি সজাগ থাকবেন, ব্যস্ত থাকার চেষ্টা করবেন। যখনই আপনি একা বসে থাকবেন, একা থাকবেন, তখনই আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। আপনার পরিবারের কথা মনে পড়বে, করোনাকালীন পৃথিবী কি হবে, তখন আপনার পৃথিবী উদ্ধার করতে ইচ্ছা হবে। তো এই কারণে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন না। এই জায়গাটা থেকে দূরে থাকতে হবে, ব্যস্ত হতে হবে। আমার কথা হচ্ছে প্রচুর ব্যস্ত হতে হবে, তাহলেই শুধুমাত্র এই সময়ে মানসিক সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি, বেঁচে থাকতে পারি বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। একই কথা নিয়ে নুরুল হুদা হাবিব স্যারের কাছেও যেতে চাই, আমাদের দর্শকদের প্রতি এবং স্টুডেন্টদের প্রতি পরামর্শ এবং শেষ কথা। জি স্যার। জি ধন্যবাদ। আমি শেষ কথা বলতে চাই দুটো কথাকে। প্রথমত হচ্ছে ফোকাসড থাকতে হবে। আমার লাইফের এইমস এন্ড অবজেক্টিভস কি, আমার গোল কি, তার উপরে ফোকাসড থাকা। আমি বিদেশে পড়তে আসছি কি জন্য, কি করতে চাই, ইন ফিউচারে আমার কি করতে হবে, এই বিষয়গুলোর উপরে সবসময় যদি কারো ফোকাস থাকে, তাহলে তার মধ্যে হতাশা, অবসাদ, ফ্রাস্ট্রেশন আসার সময়ই পাবে না। কারণ আপনি আপনার লক্ষ্যে স্থির, আপনি আপনার লক্ষ্যে এগোচ্ছেন, কোনো কিছু আপনাকে এই জায়গা থেকে দূরে সরাতে পারবে না। সো এই জায়গাতে ফোকাস থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে যে রিলিজিয়ানকে ফলো করুন না কেন, রিলিজিয়াস ভ্যালুকে ধারণ করা। আপনি মুসলিম হন, আপনি ইসলামের রেগুলেশন গুলো মেনে চলুন। আপনি হিন্দু অর এনি আদার রিলিজিয়ান, যে ধর্মাবলম্বী হন না কেন, আপনার নিজস্ব রিলিজিয়াস ভ্যালুস কে ধারণ করুন। কোন রিলিজিয়াস ভ্যালুই আপনাকে হতাশ হতে বলবে না। কোরআন বলেছে হতাশ না হতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে কোরআন বলছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, মানে পৃথিবীর কোনো জায়গা থেকে তোমাকে নিরাশ হওয়া যাবে না। সো যে রিলিজিয়ান ফলো করেন, রিলিজিয়াস ভ্যালুকে ধারণ করতে হবে, নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। এই জায়গাগুলো পরিষ্কার থাকলে আমার মনে হয় যে কোনো হতাশা কারোর মধ্যে কখনো কাজ করতে পারে না। আর যদি কাজ করেও, তখনই যদি আপনি রিলিজিয়াস সেন্সকে ধারণ করেন, তখনই আপনার হতাশা কেটে যাবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি একাডেমি 21-কে, সঞ্চালক নাসিবাকে, 21 এর সমস্ত কলাকুশলী এবং এর পেছনে যারা রয়েছেন পৃষ্ঠপোষক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একাডেমি 21 যে কার্যক্রম হাতে নিয়েছে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
মেন্টাল কনসালটেশনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের বিগত দশকগুলোতে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সুসাইড করছে, বিদেশে এসে একজন স্টুডেন্ট নেশায় জড়িত হয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই জায়গাটায় একাডেমি 21 খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে মেন্টাল কনসালটেশনের জায়গাতে। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আসলে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে গাইড করার জন্য। আপনাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যে তিনজন অতিথি আজকে ছিলেন তারা তিনজনই অত্যন্ত অত্যন্ত ব্যস্ত মানুষ। শিবলি সাদিক স্যার, মশিউর রহমান স্যার এবং নুরুল হুদা হাবিব স্যার তাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে বেশ সফল একটা প্রোগ্রাম করেছি বলে দাবি করা যায়। এবং আজকের অনুষ্ঠানটা যাদের জন্য, আমাদের প্রবাসী যারা ছাত্ররা আছেন বাইরে, তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে এক একজন বাংলাদেশের গর্ব। আপনারা ওখানে যে একা হওয়ার কিছুই নেই, বাংলাদেশিদের সাথে আপনাদের ইন্টারেকশনটা বাড়িয়ে দিন, নিজেদেরকে আরো অ্যাক্টিভ করুন, আপনারা খুশি থাকবেন। এবং সর্বোপরি এই পৃথিবী সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি, আপনারাও ভালো থাকবেন। এরই সাথে শেষ করছি মনোসংলাপের আজকের পর্ব। আজকে মনোসংলাপের 37তম পর্বে আমরা বসেছিলাম করোনা কালে প্রবাসী বাংলাদেশি ছাত্রদের মন, মানস ও প্রসঙ্গ কথা নিয়ে। আমাদের মাঝে অতিথি হিসেবে ছিলেন শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বোতসোয়ানা, মশিউর রহমান, আনাদোলু ইউনিভার্সিটি, তুরস্ক, এবং নুরুল হুদা হাবিব, সারাজেভো ইউনিভার্সিটি, বসনিয়া এন্ড হার্জেগোভিনা। তাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং একাডেমি 21 এর দর্শকরা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে সবসময় উৎসাহিত করে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি আমাদের সমাজটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।